প্রিয় দর্শক, নিউর নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জোহরা মারিয়াম লিসা। লেডিস ক্লাবের আড্ডা এমন একটি আড্ডা যেখানে আমরা নারীরা কিছুটা সময় আমাদের হাসি, আড্ডা, কান্না সব কিছু নিয়ে আড্ডা দিই। এই আড্ডার মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের চলমান জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেতে আড্ডারই মাধ্যমে। আজকেও তার ব্যতিক্রম হবে না। 3 জন বন্ধু আছে আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। চলুন প্রথমেই তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আজকে সবার প্রথমে আমার সাথে আছেন নেলি সাহা, সঙ্গীত শিল্পী ও সহকারী শিক্ষক, সঙ্গীত, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। পরেই আছেন তাসনিয়া তাবাসসুম প্রাপ্তি, উদ্যোক্তা হেমাঙ্গিনী। আর সব শেষে আমার সাথে আছেন নিপা আক্তার, শিক্ষক, গেন্ডা মাল্টি ক্লাসরুম স্কুল ও উদ্যোক্তা দেশি মুরগির খামার। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের আজকের আড্ডায়। আর এই ফাঁকে আমি একটু আমার বন্ধুদেরকে জানিয়ে দিই আজকে আমাদের আড্ডার টপিকটাকে আর কীভাবে আড্ডায় যুক্ত হতে হবে। আমি সবসময় কিন্তু শুরুতেই বলি যে আজকে আমাদের আড্ডার টপিক কী, কিন্তু আজকে আমি একটু ভাবলাম যে কথা আগে পরিচিত হয়ে নিই, তারপরে আড্ডার টপিকে চলে যাই। মানুষ মাত্রই কিন্তু ভুল করে, ভুল দিয়েই মানুষের জীবন, ভুল করতে করতেই আমরা শুধরে নিই আমাদের ভুলগুলোকে। তার মানে ভুল থেকে যে আমাদের জীবন থেমে যাবে তা কিন্তু না, ভুল থেকে আমাদের শিখতে হবে। আজ আমরা এরকম একটা টপিকেই আড্ডা দেব। আজকে আমাদের আড্ডার টপিক হচ্ছে ভুল থেকে যা শিখলাম। যারা যারা আজকের আড্ডায় আমার সাথে যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারবেন। আর আমি চাই আপনারা একদমই দ্রুত, খুব সময় নষ্ট না করে আমাদের সাথে জুমে জয়েন করে ফেলুন, যাতে করে আড্ডাটা শুরু থেকেই আমরা প্রাণবন্ত করে ফেলতে পারি আপনাদের উপস্থিতির মাধ্যমে। আড্ডা দিচ্ছি, আমরা আড্ডা দেব। এবং আজকে আড্ডা শুরু করবার আগে একটু জেনে নিই সবার কাছ থেকেই যে কে আমরা কি করছি। প্রথমে আপু আপনার কাছে আসি, আপনি একটু বলবেন। আমি নেলি সাহা, জি, সঙ্গীত শিল্পী। আর আমি সহকারী শিক্ষক হিসেবে আছি সঙ্গীত বিষয়ে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজে। আচ্ছা, সঙ্গীত শিল্পী যেহেতু, আমরা কিন্তু আজকে অনেক গান শুনবো, আড্ডাও হবে, গানও হবে। এরপর আপু আপনার কাছে আসি। জি, আমি তাসনিয়া তাবাসসুম প্রাপ্তি। আমার একটি নিজের উদ্যোগ আছে। আমি কাজ করছি হাতে তৈরি গয়নাগুলো নিয়ে, যেখানে একটা গলায় বোধহয় আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানকার প্রধান উপকরণই হচ্ছে যে হারিয়ে যাওয়া যে সেলাইগুলো, যেগুলো গ্রাম বাংলায় কাঁথায় ব্যবহার করা হতো, সেই সেলাইগুলোকে হচ্ছে মূল উপকরণ হিসেবে নিয়েছি। সেগুলো দিয়ে গয়না বানাচ্ছি। আর এর পাশাপাশি একটা বাচ্চাদের স্কুলে আছি। আচ্ছা আপু, আপনার কাছে আসি। আপনি একটু বলবেন যে আপনি কি করছেন, এবং আপনি খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কাজ করছেন, তো এটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমি নিপা আক্তার, আমি একজন উদ্যোক্তা এবং পাশাপাশি আমি একটা প্রাইমারি স্কুলের টিচার। ছোট বাচ্চাদেরকে আর কি পড়াই আমি। আর পাশাপাশি আমার বাড়িতে নিজের বাসস্থানে আমি ছোট্ট পরিসরে একটা খামার তৈরি করেছি, দেশি মুরগির খামার আর কি। এটা নিয়ে আমি কাজ করছি, ওদেরকে নিয়ে ভালো সময় কাটে আমার আর কি, এবং ভালো লাগে। প্রথমটা যেহেতু আজকের বিষয়টা টপিকটা হচ্ছে ভুল থেকে শেখা, তো আমার স্টার্টিংটাও ভুল থেকেই আমি শিক্ষা গ্রহণ করে আমার কাজগুলো করছি। তাহলে আপু আপনাকে দিয়ে তাহলে শুরু করি, যেহেতু আপনি বলেই ফেললেন টপিকের বিষয়টা, তাহলে একটু শুনি যে আসলে শুরুর দিকে ভুলগুলো কি হয়েছিল, সেখান থেকে উঠতে কিভাবে আসলেন আসলে। কারণ যে কোনো জিনিস যখন আমরা স্টার্ট করি তখন আমাদের কাছে মনে হয় এটা খুব সহজ, আচ্ছা খুব দ্রুত হয়ে যাবে, এরকম একটা আশা নিয়ে আর কি অ্যাজাম্পশনটা ভুল থাকে আমাদের। আমার স্টার্টিংটা ঠিক এরকমই ছিল যে খুব ইজিলি হবে, আমি অনেকগুলো মুরগি পালবো, সেখান থেকে পটপট করে সব ডিম ফুটে বাচ্চা হবে, তারপর দেশি মুরগির ডিম বিক্রি করব, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু আমি যখন স্টার্ট করি, দেশি মুরগির চিন্তাটা আমার প্রথমে ছিল না। তো আমার চিন্তা ছিল যে আমি সোনালী মুরগির ডিমটা আর কি করব। মুরগি তো আসলে ধরন আছে অনেক, দেশি, সোনালী, টাইগার মুরগি আছে, এটা আছে। তো সোনালী মুরগিটা কেনাটাই আমার ভুল ছিল, কারণ সোনালী মুরগিটা ডিমের গ্যাপ অনেক দিন যায়, তো ওটা আর কি অনেকদিন পর পরে ডিম দিচ্ছে। তো ওইটা আমি স্টার্টিং 30-40-50 হাজার টাকার মতো আর কি খাটাই, তো ওটা 1 মাসের মধ্যে একদম ড্যাম হয়ে যায়। আচ্ছা, তো তারপরে আমি তো কোনো প্রশিক্ষণ ছাড়া করা আর কি, আমার শাশুড়ি করতো আগে প্রথমে। আমার বিয়ের পর আমি আর কি আমার শাশুড়িকে দেখতাম, সেখান থেকে টুকিটাকি শিখে আমার আর কি কাজটা করা। তো আমার শাশুড়ি তো ভাবলো এটা লস প্রজেক্ট, তো সেই জন্য এটা বাদ দিয়ে দিয়েছে। তো তারপরে আমার ইচ্ছা হয়, তো আমি স্টার্ট করি, কিন্তু আমি ভুল ডিসিশন নেওয়ার কারণে আমার সব এলোমেলো হয়ে যায়। এবং
তারপর আমি দেশি মুরগি কিনলাম, তো দেশি মুরগি দিয়ে শুরু করলাম, বাচ্চা ব্রুডিং দেওয়ার চিন্তা ভাবনা করলাম মুরগি দিয়ে। ওকে। তো আমার ভুল ডিসিশনটা ছিল যে আমার মোরগের যে কালেকশনটা সেটা আমার কম ছিল মুরগির তুলনায়, এই জন্য আমার ক্রমাগত বাচ্চাগুলো ফুটে মারা যেত, ওকে, একটাও টিকতো না, আমার খুবই খারাপ লাগতো। তো কস্টিং তো হয়তো অনেক ওষুধ এটা সেটা ট্রিটমেন্ট পুরো আসলে অনেক লম্বা একটা সময় আসলে শিখতেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক, আমার প্রায় 7 মাস আচ্ছা শিখতে সময় ধৈর্য। হ্যাঁ অনেক। তো আমি একটা সংস্থার এনজিওর সাথে আর কি অ্যাড ছিলাম, তো ওইখান থেকে একটা ট্রেনিং হয়েছিল 3 দিনের। তো ওইখানে অনেক উদ্যোক্তাদের ব্যাপার নিয়ে আর কি কথাবার্তা হয়েছিল। তো ওইখানে আর কি আমি যাই, তো ওইখানে আমি আমার প্রবলেমটা যখন ওনাদেরকে শেয়ার করি তখন আমাকে বললো যে এটা কোনো সমস্যা না, তোমার মোরগ বাড়াইতে হবে। আচ্ছা, মানে সেখান থেকে আপনি সলিউশনটা পেয়ে তারপর আপনি আসলে আজকের অবস্থায় এসেছেন, এখন ভালো অবস্থায় আছি। এখন প্রাপ্তি আপুর কাছে যাই। হ্যান্ডমেড জুয়েলারির কাজ আপনি করছেন, এটা খুবই কষ্ট সাপেক্ষ একটা বিষয়। আমি জানি না দর্শকরা সবাই জানেন কিনা, বাট আমি জানি, কারণ আমার নিজেরও এক সময় আসলে এই বিজনেসটা ছিল। শখের বসে আমি করতে করতে আসলে মানে পেজ খোলা এবং পরবর্তীতে আর কন্টিনিউ করিনি। তো এই যে আপনি অনেকটা সময় ধরে করছেন, শুরুটা কিভাবে হয়েছিল এবং ভুলগুলো ছোট করে যদি একটু বলতেন আমাদেরকে। আমার শুরুটাও সেরকমই একরকম ভুল দিয়েই। আচ্ছা, শুরুটা হয়েছিল মালা ছিঁড়ে যেত, এটা একটা মানে অনেক বড় একটা কষ্টের মালা বিষয়। ছিঁড়ে যাওয়ার পরে ওগুলো তো আসলে ফেলে দিতেও ইচ্ছে করতো না অনেক সময়, তো সেগুলো রেখে দিতাম, রেখে দিয়ে দেখা যেত একটার সাথে আর একটা জুড়ে নতুন একটা হয়তো মালা তৈরি হতো। আচ্ছা, এভাবেই শুরু হয়। তো শুরু করার পরে একটা সময় যে ভুলটা ছিল যে আমি যেভাবে শুরু করেছি সেভাবে আসলে অনেকেই শুরু করেছে। আচ্ছা, যার কারণে আমার এগিয়ে যাওয়াটা একটু একটু স্থির হয়ে যাচ্ছিল, আমি প্রপারলি এগোতে পারছিলাম না। তো সেখান থেকেই শিক্ষাটা নিলাম যে না, আমাকে আসলে বুঝতে হবে যে আমি যে কাজটা করছি সেটার গ্রহণযোগ্যতাটা কতটুকু। সেখান থেকেই শিখলাম, শিখে তারপরে যেহেতু হাতের কাজের বা সেলাইয়ের প্রতি ছোটবেলা থেকে একটা ভালো লাগা ছিল, তো সেখান থেকে মনে হলো যে তাহলে কেন এটাকে যোগ করা যায় না। আচ্ছা, তো তারপরে সেখান থেকে শুরু, আর কাজ করতে গিয়ে প্রতিনিয়ত ভুল হচ্ছে, প্রতিনিয়ত সেখান থেকে শিখছি। হয়তো বেশিরভাগ সময় যেটা হয় যে রং মেলানোর ক্ষেত্রে আমি খুব উল্টাপাল্টা করে ফেলি। তো যখন একটা প্রোডাক্ট আমি চিন্তা করি যে না আমি এটাকে বাজারজাত করব, তখন দেখা যায় যে অনেকগুলো তৈরি করতে হয়, কারণ প্রত্যেকটাতেই দেখা যায় কোনো না কোনো খুঁত থেকে যাচ্ছে, কোনো না কোনো ভুল থেকে যাচ্ছে। হাতের কাজের জিনিস আসলে 100তে 100 হয় না, হবেও না কখনো। তারপরেও যতটুকু সুন্দর করা যায়, মানে যতটুকু পারফেক্ট করা যায়, তো সেই ভুলগুলো থেকেই আস্তে আস্তে শিখছি। এখন যেমন আগে অনেক রং মেলানোর কথা যে বলছিলাম, প্রথম দিকে রংগুলো নির্বাচন করতে খুব ঝামেলা হতো, খুব কষ্টকর ছিল। এখন সেখান থেকে শিখেছি যে আসলে কোন রংটার পাশে কোন রংটা বেশি ভালো লাগবে, কোন রংটা মানুষ বেশি পছন্দ করবে। সেখান থেকে আর ডিজাইন তো আছেই, ডিজাইনেও প্রতিনিয়ত ভুল হতেই থাকে। এমনও হয়েছে যে পুরো একটা গয়না বানানো হয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে ওটা আসলে ভালো লাগছে না, সেটা রেখে দিয়ে সেখান থেকে শিখেছি যে আসলে কি কি আমি ব্যবহার করব, কি কি বাদ দিব। পরার পরে মনে হয় যে না, এটা আসলে গলার জন্য বা কানের জন্য না, বিশেষ করে কানের জিনিসগুলো বানাতে বেশি ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তো সেখান থেকেই শিখছি। আর এছাড়া তো প্রতিদিন প্রত্যেকটা বিষয় থেকেই কোনো না কোনো ভুল হয়েই যায়, সেখান থেকে তো শিখছি, এভাবেই চলছে। বাহ, নেলি আপু আপনার কাছে আসি। আপনি একাধারে সঙ্গীত শিল্পী এবং শিক্ষক। তো যখন আপনি শিক্ষকতা করছেন বা যখন আপনার ব্যক্তিগত জীবনে আপনি সঙ্গীত চর্চা করছেন, এই দুটো ব্যালেন্স করতে যে কি কোনো ভুল হয়ে যায় বা সেই ভুল হলে শুধরে কিভাবে নেন? আসলে মানুষ মাত্রই দেখা যায় ভুল হচ্ছে, অজান্তে হোক জেনে হোক কোনোভাবে হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি সেই ভুল থেকে কি শিখলাম বা ভুলটা থেকে আমি লেসনটা কি নিতে পারলাম। তো সেক্ষেত্রে আমার যেহেতু পেশা দুইটা, শিক্ষকতা আর সঙ্গীত শিল্পী, দেখা যায় ব্যালেন্স করতে খুব কঠিন। তারপরে আমার বাসায় 2জন ছোট বাচ্চা, তো আমার আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ছিল বলে বা আছে, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার বাবা মা দুজনই টিচার, তাহলে শিক্ষকতা পেশা আমার নতুন না আমি। তো আর গানের ব্যাপারটা হচ্ছে 4 বছর বয়স থেকে ছোটবেলায় আমার গানটা মানে হাতে করি। আর মোহাম্মদপুর মহিলা কলেজ থেকে হচ্ছে আমি ইন্টারমিডিয়েট মানে পাশ করেছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগেই আমার পড়াশোনার জায়গা। তো
তো আসলে দুইটা জায়গায় আমার প্রাতিষ্ঠানিক এটা ছিল, এজন্য মানে ওই জিনিসটা সহজ হ্যাঁ একটু সহজ, তারপরেও কিছু পরিস্থিতি হয় সেখান থেকে আমি শিক্ষা নেই, নিয়ে যে এটা আমার এবার হয়েছে। যেমন আমি আমার ইউটিউব চ্যানেল আছে নীলিশা নামে, ফেসবুক পেজ নীলিশা সিঙ্গার। তো প্রথম আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীতে অনার্স মাস্টার্স করেছি, তো রবীন্দ্রনাথের গান দিয়ে আমার শুরুটা। তো সেক্ষেত্রে অনেক সময় হয় যে ম্যাডাম বা আমার যে কলিগ বা আমার যারা শ্রোতা আছে তারা বলে যে আপনি শুধু রবীন্দ্রনাথের গান করেন, অন্য কোনো গান করেন না। তো রবীন্দ্রনাথের গানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা থেকেই করা। তবে দেখা যাচ্ছে যে এরকম একটা প্রশ্ন হয় যে মানে জানি না বা করি না, পারি না, এই ধরনের একটা ব্যাপার আসে। তো এই জন্য তখন একটু ভাবায় আমি কি আমার পথে আছি, বা একটু এরকম ভাবায়, ভুল বলবো না আমি। তখন মানে রিসেন্ট আমি কিছু কাজ করেছি আমার নিজে সুর করা, আমার হাজবেন্ডের লেখা। একটা তো এখন আসলে শুনি আমরা, আমার তো গান নিয়ে কথা বলছি, একটা আমি মানে রিসেন্ট রিলিজ হয়েছে আমার গানটা, ওইটা আমার বরের লেখা, সুমন শাহ ব্যাংকার, জনতা ব্যাংকে আছে। তো লিখে দিল, তো আমি সুর করলাম, গানটা ইয়ে হলো। আর আরো কিছু চমক আছে যারা আমার দর্শক আছে, মানে সুমন শাহ গীতিকার ছাড়াও আরো স্পেশাল কারো কিছু কাজ অলরেডি শেষ প্রায়। তো সবার মানে আমি দোয়াটা চাইবো এই আর কি। কিন্তু একটা গান তো এখন আচ্ছা, যেটা হচ্ছে আমি রিসেন্ট গিয়েছে আমার সুর করা আর হচ্ছে আমার বরের লেখা। পার ভাঙে বলে গড়তে গেলাম, পার কি বাধা হলো রে, ঘর ভাঙে বলে গড়তে গেলাম, ঘর কি বাধা হলো রে, পার ভাঙে বলে গড়তে গেলাম, পার কি বাধা হলো রে, ঘর ভাঙে বলে গড়তে গেলাম, ঘর কি বাধা হলো রে। একটু ফোক টাইপের গান এই আর কি। পুরো গানটা আমার আছে। আসলে গানের বিষয়টা হচ্ছে যন্ত্রসঙ্গীত সবকিছু মিলে যখন হয় মানে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু খুব চমৎকার একটা গান, এবং গানের আসলে গানের কথাটা মানে মানে ফোক টাইপের কিন্তু জীবনমুখী আর কি, যেটা আমাদের জীবনে সবার হয় যে আমাদের ভাঙা গড়া, যেটা ভুল বললেন ভুল শুদ্ধ, প্রত্যেকটা মুহূর্তে আসলে শিক্ষার শেষ নেই। হ্যাঁ, আসলে আমি যেহেতু শিক্ষকতা পেশায় আছি তখন মনে হয় কি ছোটখাটো বিষয় একটু হলে মনে কি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যখন বাচ্চাদের বা আমার শিক্ষার্থীদের যখন আমি শেখাই, একটু ভুল করলে মনে হয় যে না ওরা কেন ভুল করলো। হ্যাঁ, যেমন আমার বাবা মা আমাকে ধরে ধরে শিখিয়েছে, আমি ওদের স্কুলে অভিভাবক হয়ে কিন্তু সেভাবে ওদেরকে করি যে না এটা ভুল করা যাবে না। আসলে ভুল করাই যাবে না, ভুল থেকে শেখার বিষয়টা পরে আমি বলবো যেন ভুলটা যেন না হয় সেই বিষয়ে আমাদের একটু সজাগ থাকা। বাহ, খুব চমৎকার একটা কথা কিন্তু আপু বলেছে। আর এই কথা বলতে বলতে আড্ডা দিতে দিতেই আমার এখন একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়েছে। দর্শক, এখন নিয়ে নিব ছোট একটা বিরতি। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন, কারণ বিরতির পরে আড্ডা জমে উঠবে। এই কথা, এই প্রমিস আমি আপনাদেরকে করছি। দ্রুতই ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। নেক্সাস লেডিস ক্লাবে আমাদের আড্ডা চলছে। আর আজকে আমরা আড্ডায় বোঝার চেষ্টা করছি যে ভুল কি আমাদের জীবনের শেষ, মানে একটা ভুল করলে কি জীবন শেষ, নাকি ভুল থেকে আমাদের শেখারও কিছু আছে। তো যারা যারা আড্ডায় যুক্ত হতে চান, আপনি স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো দ্রুত যুক্ত হয়ে ফেলুন আমাদের আজকের আড্ডায়। আমরা আড্ডা দিচ্ছি, আড্ডা আরও কিন্তু দেব। আমরা কি বলছিলাম যে ভুল নিয়ে আমাদের জীবন অনেকটাই, অনেকে হয় কি যে আমাদের জীবনে একটা ভুল করে ফেলেছি, জীবনটা আমার এখানেই শেষ। এটা কি ঠিক? নীলি আপু, আপনার কাছ থেকেই জানি আগে। আচ্ছা, ভুলটা আসলে করে ফেলেছি এখানেই শেষ এটা কখনোই বলবো না। আসলে এখান থেকে শুরু। আমি যে ভুলটা করেছি ওটা আমি মার্ক করব যে এটা আমার, এই কাজটা আমার সফলভাবে করার ক্ষেত্রে এটা বাধা হয়েছিল, বাধাটাই আমি মনে রাখবো, একদম এমন করে মনে রাখবো যেন জীবনে কখনো আমার এটার জন্য কখনো থামতে না হয়। এটা সবাইকে মনে রাখা উচিত। আর স্বপ্ন কিন্তু দেখতে হবে। হ্যাঁ, সেই স্বপ্নটা আসলে এমন থাকবে যেটা আমি ঘুমিয়ে না, এটা আমাকে ফুলফিল করার জন্য বা স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে জেগে জেগে কাজ করতে হবে। আমরা হয় কি যে এত মগ্ন হয়ে যাই, তখন দেখা যায় যে মানে চিলে কান নিয়ে গেছে এরকম অবস্থা হয় যে আমরা চিলের পিছনেই ছুটতেছি এরকম হয়। তা আমার মনে হয় যে আসলে আমাদের সজাগ থাকতে হবে। একটু সজাগ থাকাটাই হচ্ছে মানে আমার শিক্ষা নেওয়াটা, যেটা
যেটা ভুলটা না হয়, সেখান থেকে ভুল হয়ে গেলে সজাগই থাকি আমরা, যে আমার সব শেষ হয়ে গেছে একদম আমি কি করব, ভেঙে পড়েছি, এরকম না, বরঞ্চ আমি এখান থেকে শিক্ষা নিতে পারি যেটা থেকে আমার যা হয়েছে হয়েছে। সৃষ্টিকর্তা আসলে যেটা করে ভালোর জন্য হয়। হয়তো আমার একটা পথ বন্ধ হয়ে গেছে, আমি যেটা বিশ্বাস করি আমার লাইফে, যে একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, আমার একটা পথ চলার পথ, আমার মনে হয় সৃষ্টিকর্তা আমার আরো 2টা পথ খুলে দিবে। ওই বিশ্বাসটা থাকলে হয় কি, নেগেটিভ একটা থাকে না, যে পজিটিভ ওয়েতে আগাইলে আমার মনে হয় যে সমস্যা থাকে না। এটা আমার অভিব্যক্তি। প্রাপ্তি আপু, হ্যাঁ বলবো আমি যেটা, যে ভুল তো করে ফেলার পরে আসলে আমরা অনেক বেশি হতাশা চলে আসে, কি করব বুঝতে পারি না। তো সেই সময় আসলে কি করব যদি বোঝার সময়টা না আসে, বা পরবর্তী স্টেপ কি হতে পারে সেটা নিয়ে যদি ভাবার মতো অবস্থা না হয়, আমার মনে হয় একটু পেছনে গিয়ে ভুলগুলো কেন করেছি বা ভুলগুলো কিভাবে হলো, হয়তো অনেক সময় অনিচ্ছাকৃত ভুলও আমরা করে ফেলি। তো ভুলগুলো কেন হলো সেগুলো একটু খুঁজে বের করলে না, আমার পরবর্তী স্টেপটা কি হতে পারে আমরা সেখান থেকে বের করতে পারি, এবং সেই সাথে শেখাটাও হয়ে যাবে যে এই কাজগুলো তার মানে করা যাবে না, এটা আমার জন্য ঠিক না। আবার একটা জিনিস আমরা খুব দেখি যে ওর এটা ভুল হয়েছে, আমারও হতে পারে, এরকমটা অনেক ক্ষেত্রে নাও হতে পারে, তাই না? আপনার ক্ষেত্রে একটা জিনিস ভুল হয়েছে, কিন্তু ওটা আমার ক্ষেত্রে হয়তো ভালোও হতে পারে। তো সেই জন্য চিন্তা করতে হবে যে আসলে ওটা আমার জন্য কতটুকু প্রয়োজন বা কতটুকু ঠিক হবে, সেটাটাও একটু ভেবে দেখা দরকার। এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের সবাইকে তো দেখি, অন্যের ভুল থেকেও আমরা শিখতে পারি, তাই না? হ্যাঁ, নিপা আপু যদি একটু বলতেন। আচ্ছা, আমরা দেখি যে অনেকে যে সামান্য কিছু ভুল বা অনেকটা ভুলের কারণে সে ডিপ্রেসড হয়ে যায় এবং হতাশাগ্রস্ত হয়ে যায়। এই জন্য সে দেখা যায় যে ভুল কোনো স্টেপ নিয়ে ফেলে, কিন্তু আসলে ভুল মানেই যে ভুল বা এখানেই শেষ, সব কিছুর সমাপ্তি, তা কিন্তু না। ভুল থেকে শিক্ষা গ্রহণ এই জন্যই করতে হবে যেন আমি পূর্বে যে জিনিসগুলো করছি ওইটার কারণে তো আমার ভুলটা হয়েছে, ওইখানে আমাদের সমাধান খুঁজতে হবে যে প্রথমত আমি কোন কারণে বা কি জন্যে আমার এই ভুলটা হইল, সেই জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে এবং সেটার প্রপারলি একটা সমাধান খুঁজে বের করে সামনে আমাদেরকে অগ্রসর হতে হবে। কারণ ভুল মানেই থেমে থাকা নয়, ভুল মানে হচ্ছে আমাকে আরো সামনে এগোতে হবে। যখন কোনো কাজ আমরা করি মাথায় আসলে রাখা উচিত যে ভুল হবেই, ভুল হবেই, কিন্তু সেই ভুলটাকে আমরা পজিটিভ ওয়েতে গ্রহণ করতে পারি যে না, আমার ভুলটা হয়েছে, এটা আমি করব না, আমি এই রাস্তায় গিয়েছি, আমার ভুল হয়েছে, ঠিক আছে, আমি একটু পেছনে যাই, আমি আবার এই রাস্তাটায় যেয়ে দেখি যে আমার ভুল হয় কিনা, যদি সেখানেও ভুল হয় এবার আমি সোজা যাই। একটা না একটা, যেটা আপু বলছেন, নেলি আপু বলছেন যে একটা না একটা রাস্তা তৈরি হয়ে যাবে, আর তৈরি না হলে নিজে তৈরি করে নিতে হবে। সেটা হচ্ছে আমার বুদ্ধিমত্তা দিয়ে এবং আমার মেধা দিয়ে। হ্যাঁ, আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আসলে এই রাস্তা দিয়ে আমি চলেছি বা আমার আগের জন গিয়েছে, সে পড়ে গিয়েছে, হোঁচট খেয়েছে, তখন আমি সেই রাস্তা দিয়ে যখন যাব তখন কিন্তু আমাকে সেইটা নিয়ে কিন্তু আমি যখন গড়গড় করে হেঁটে যাব তখন কিন্তু আমি পড়েই যাব। তখন আমাকে কিন্তু আঁকড়ে ধরে রাখাটা শিখতে হবে। হ্যাঁ, যে আগে কিন্তু এরকম হয়েছিল, আমার হবে না, হতেই পারে, এটা মাথায় রাখতে হবে যে আমার আসলে হতেই পারে। এজন্য আমাকে কিন্তু সেই গড়গড় করে হাঁটলে হবে না, তখন কিন্তু আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। শুধু যে ভাবলাম যে কেন হচ্ছে সেটাও না, যে কিভাবে এটা হলে যে আমার যে ভুলভ্রান্তিগুলো ছিল সেখানে পরিত্রাণের উপায়টা কি, এই যে প্রতিরোধের একটা ব্যাপার কিন্তু বললেন। হ্যাঁ, তো নেলি আপু কিন্তু বললেন। তো প্রাপ্তি আপু, আপনার কি মনে হয় যে প্রতিরোধ যদি করি আমরা একটা কাজের শুরুতে, ভুল হবেই, তারপরও নিজের দিক থেকে সাবধানতা অবলম্বন যদি বলি, কি করা যেতে পারে? আসলে প্রত্যেকটা কাজ যদি কোনো প্ল্যানিং ওয়াইজ আমি কোনো কাজ করতে যাই, সেক্ষেত্রে আমার মনে হয় একটু সর্ট অ্যানালাইসিস করা দরকার। ওখানে রিস্ক ফ্যাক্টর কী কী আছে, ওখানে পজিটিভ সাইড কী কী আছে, আমার করার কী কী কাজগুলো আছে, সেগুলোকে যদি একটু গুছিয়ে নিয়ে কোথাও এগিয়ে যাওয়া যায়, তাহলে মনে হয় ভুলগুলোকে একটু এড়িয়ে যাওয়া যাবে। সর্ট অ্যানালাইসিস যদি আমি বলি, সেই ক্ষেত্রে এটা আপনি কোনটার কথা বলবেন, যে নিজেরটা আগে করব নাকি যে কাজটা করতে যাচ্ছি সেটার আগে করব? অবশ্যই যে কাজটা আমাদের উদ্দেশ্য যেটা, সেটাকে তো আগেই আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, তাই না? উদ্দেশ্য যেটা, আমরা সেটার রিস্ক ফ্যাক্টর কী আছে সেটাকে আগে দেখব। আর প্রত্যেকটা কাজে আসলে সবসময় যে সব কিছু পজিটিভ হবে এটা ভেবে নেওয়াও যেমন ঠিক নয়, আবার না ভাবাটাও ঠিক নয়। হ্যাঁ, ঠিক তেমনই প্রত্যেকটা কাজ করতে গেলে সেখানে ভুল হতে পারে, সেখানে বাধা থাকতে পারে, তাই বলে থেমে যাওয়া যাবে না, এগিয়ে যেতেই হবে। আমাদের প্রত্যেকটা ছোটোখাটো ঘরের কাজেও কিন্তু আমাদের দেখা যায় যে অনেক ভুল হয়ে যায়। হ্যাঁ, তবে
চেষ্টা করব আমরা যদি একটু আগে কেউ এই কাজগুলো করেছে কিনা, বা এটা নিয়ে একটু রিসার্চ করা বললে আসলে ব্যাপারটা অনেক বড় মনে হয়, কিন্তু শর্ট করে বলতে গেলে একটু দেখে নেওয়া যে আগে কেউ যদি করে থাকে, বা সাধারণত যদি ছোটখাটো বিষয়ে বলি, আমাদের মায়েরা করেছে কাজ, বাবারা করেছে, বা আমাদের যারা অগ্রজ আছে তারা কোনো না কোনো কাজ এই আমরা যা করতে চাচ্ছি সেগুলো নিয়ে কখনো না কখনো কিছু করেছে, বা সেই ধরনের কোনো কিছু করেছে। তো সেখান থেকে আমরা দেখতে পারি, সেটা দেখে আমরা তাই বলে এমন না যে আমরা এই জিনিসটাতে ভুল হয়েছে আগে কারণ আমরা ওটাকে বাদ দিয়ে দিব। আমাকে বুঝতে হবে, নিজে থেকেও দেখতে হবে যে আমরা সচরাচর বলি না যে না পড়লে কখনো হাঁটা শিখবে না, বিষয়টা সেরকমও মানে একটু হলেও করতে হবে, ভুল হোক কখনো কখনো, কিন্তু সেটাকে পজিটিভলি যেন আমরা আবার রিসিভ করতে পারি। এই যে আপু একটা কথা বললেন, যে প্রাপ্তি আপু একটা কথা বলছেন, নিপাপু আপনার কাছে আমি এটা একটু জানি, যে প্রাপ্তি আপু বললেন যে দেখে নেওয়া, বা যদি এভাবেই ধরি যে রান্নাঘরে আমার মা 30 বছর ধরে রান্না করছে, আজকে আমি রান্না করতে যাব, তো অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে, আমি জানি না এটা ইগোটা কেন কাজ করে, যে জিজ্ঞেস করব না, আমি করব না। বিবাহিত হলে হয়তো বা এই জিনিসটা একটু বেশি হয়ে যায়, আমি জিজ্ঞেস করব না, আমি আমার মতো করেই করব। তো এই দেখে নিতে চাওয়া, বা একটু সাহায্য চাওয়া, বা একটু দেখে দিতে বলাটা, জেনে নেওয়াটা, এটা কি অনীহা আমাদের ভুল হওয়ার মানে কারণ? আসলে হ্যাঁ, আমি এটা মনে করি, কারণ আমার ক্ষেত্রে কিন্তু এর বিপরীত। আচ্ছা, আমি পড়াশোনা যখন করেছি তখন আমি বাবার বাড়ি থেকে কোনো কিছুই আর কি শিখি নাই, কোনো কাজ আমি করিনি। তো আমার বিয়ের পর থেকে সবকিছুই আমার কাছে রঙিন মনে হয়েছে, মানে সব এলোমেলো লাগতো, মানে টাইমলি আমি কোনো কাজই করতে পারতাম না। স্বাভাবিক, দেখা গেছে আমি একদিন রান্না করলে 2 দিন আমার বেড রেস্ট নেওয়া লাগছে। খুবই স্বাভাবিক। আমার এ থেকে জেড পর্যন্ত সবকিছু আমার শাশুড়ির হাত থেকেই মানে গড়া আমি। আচ্ছা, আমার এখনো মনে আছে, মানে আমি যখন প্রথম আমার বিয়ের পর আমি রুটি বানাইতে গেছিলাম আর কি, তো আমার শাশুড়ি আমাকে বলেছে, না আমি তো তৈরি করতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের উঠানটা অনেক বড়, সকালে ঘুম থেকে উঠে আমার শাশুড়ি সেটা আর কি উনি নিজের হাতে ঝাড় দেয়। তো প্রায় 20 মিনিট লাগে আমাদের উঠানটা ঝাড়ু দিতে। তো আমার শাশুড়ি তো আমাকে বানাইতে দিয়ে গেছে। তো আমি কি করেছি, আমি তো জানি না যে আটা গরম পানি দিয়ে সিদ্ধ করতে হয়। আচ্ছা আচ্ছা। আমি সেটাকে অলরেডি ঠান্ডা পানি দিয়ে মানে মথে, এখন এটা দেখে একটা মানে ইটের চাকার মতো হয়ে গেছে। এখন এটা আমি কি করব আমি বুঝতে পারতেছি না, আর এখানে আমি তো ভয়ে শেষ। স্বাভাবিক। তো টাইম তো চলে যাচ্ছে, কিন্তু আমি এটার তো কোনো প্রসেস করতে পারতেছি না। তো হুট করে আমার শাশুড়ি আসছে, বলে রুটি দাও, আমার অনেক খিদা লাগছে। তা আমি বলি, আমি কিছু বলি না, আমি শুধু তাকায় আছি। উনি ওটা দেখে মানে খুবই হেসে দিছে, ঠিক আছে। ওনার সাথে এই যে উনি হেসে দিলেন, এটা যে কতটা একটা উপকার করলেন আপনার। তো উনি আমাকে একটা কথা বলছিল যে পৃথিবীর সবাই মায়ের গর্ভ থেকে শিখে আসে না। বাহ। তো আমি তার জন্য খুব প্রাউড, মানে সে আমার মানে মায়ের মতো, কি এটা বলবো না, সে আমার মা। এই যে কাজটা উনি করলেন, হ্যাঁ, এই কাজটা করে কিন্তু উনি এটা কিন্তু এটাই করার কথা সবার, হয়তোবা আমাদের সমাজে বা এটা হয় না, কিন্তু উনি যে করেছেন এ কারণে আসলে আমরা খুবই খুশি এবং স্যালুট তাকে। আর আড্ডা দিতে দিতে আমাদের জুমের বন্ধুরা আজকে জয়েন করে ফেলেছে। নাজি আপা আছেন, রেবেকা আপা আছেন, শামিমা আপা আছেন। আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আড্ডায়। আমরা আড্ডা দেব, কথা বলবো, তবে একটা ব্রেকের পরে। একটা ব্রেক নিয়ে নিচ্ছি। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমি, কিন্তু বিরতির পরে খুব দ্রুতই ফিরে আসবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। শুক্রবার একদম ফ্রি সময় চলছে সবার। আশা করছি যে ভাত ঘুমটাও শেষ হয়ে গেছে সবার, এবং সবাই এখন ফ্রি টাইমে আছেন, এবং আমাদের আজকের আড্ডায় যুক্ত হয়ে যাবেন খুব দ্রুত। যুক্ত হবার জন্য কি করতে হবে, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যুক্ত হয়ে যেতে পারবে আমাদের সাথে। আর আড্ডা কিন্তু দিচ্ছি আমরা, আমাদের ভুল নিয়ে কথা বলছি, ভুল থেকে শিক্ষা নেবার কথা বলছি। শিক্ষা নেব নাকি ভুলকে ভুল হিসেবেই রেখে দেব, সেই আলাপ কিন্তু, সেই উপসংহারে কিন্তু এখনো আমরা পৌঁছাইনি। তাই দ্রুত জয়েন করে ফেলুন আমাদের আজকের আড্ডায়। আমরা কথা বলছিলাম ভুল নিয়ে না, ভুল থেকে শিক্ষা নেওয়া নিয়ে। আসলে ভুল মানেই যে ভুল তা না, ভুল থেকে শিক্ষা নেওয়ার আছে। এবং আমি যতটুকু বুঝতে পারছি যে আপনাদের প্রত্যেকেরই ছোট ছোট বাবু আছে, তো বাচ্চাদের ভিতরে ভুল করার একটা টেন্ডেন্সি থাকে, এবং আমরা যারা বড়রা আছি আমাদের ভিতরে টেন্ডেন্সি থাকে ওদেরকে মানে মেরে পিটে একটা
করে শাসন করে তাদেরকে শেখানোর। তো এটা থেকে ভুল, এই প্রসেসটা কি ভুল? প্রাপ্তি আপু, আপনি যদি একটু বলেন। যেহেতু একটা বাচ্চাদের স্কুলের সাথে আছি, তো বাচ্চারা ভুল করবে এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তাই বলে আসলে আপনি যেটা বলছিলেন যে মার দেয়া বা তাদেরকে বকা দেয়া, এর থেকে মনে হয় ওদেরকে বুঝালে, কারণ ওরা তো শিশু, শিশুদেরকে আপনি যেভাবে গড়বেন ওরা সেভাবেই গড়ে উঠবে, ওরা একদম মাটির মতো। একদমই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওদেরকে যদি বুঝানো যায় যে আসলে এটা তুমি ভুল করেছো, ঠিকটা এরকম, তুমি এটা করে দেখতে পারো, ওদের উপর চাপিয়ে দেওয়াটাও আসলে মানে ওই প্র্যাকটিসটা এখন একটু বোধহয় মানে একটু মানে সরিয়ে রাখাটা বোধহয় ভালো। ওদের ছোটবেলা থেকে ডিসিশন মেকিং এর একটা প্রসেস যেন তৈরি হয়, ছোট ছোট বিষয় দিয়েই হোক। তো সেক্ষেত্রে ভালো কোনটা খারাপ কোনটা সেটা আমরা দেখিয়ে দেওয়াটা মনে হয় ওদের জন্য ভালো। সেখান থেকে ভালোটা যেন ও নেয়, সেটাকে আসলে কোনো না কোনোভাবে আমাদেরকেই বোঝাতে হবে। ভুল করুক, ভুল থেকে শিখবে, এটা আমরা সবসময় শুনে এসেছি। তবে ভুল যখন করবে তখন আমাদেরকেও দেখতে হবে যে আসলে ভুলটা কতটুকু, মাত্রাটা কতটুকু আসলে। হ্যাঁ, আর একেবারেই শিশু যারা, ওদেরকে আসলে শেখাতে হবে। হ্যাঁ, ওরা তো, ওদের সেই বুদ্ধিটা তো এখনো তৈরি হয় না যে ওরা বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ। তবে ভুল করতে গেলে বোঝাতে হবে যে আসলে বাবা এটা সঠিক, তুমি এভাবে করে দেখো, দেখবে ঠিক হচ্ছে। ওরা যখন এটা বুঝতে পারবে যে হ্যাঁ আসলেই তো এভাবে করলে ঠিক হচ্ছে, তখন ওরা কিন্তু ভুলটা আস্তে আস্তে ওখান থেকে সরে আসতে পারবে। তখন ওরা ওই বুঝটা আসলে তৈরি হবে। হ্যাঁ, বুঝটা তৈরি হতে একটু সময় লাগবে, অনেকটা হেল্প করবে যে হ্যাঁ আমি তাহলে দেখি অন্যভাবে করা যায় কিনা। নেলি আপু, আপনি তো একজন শিক্ষক, তো স্কুলের বাচ্চাদের ভিতরে তো অনেক ধরনের ভুল করার প্রবণতা থাকে, সুরে ভুল করে ফেলে, যেহেতু সঙ্গীতের শিক্ষক, কিভাবে এগুলো ম্যানেজ করেন বা হ্যান্ডেল করেন, কিভাবে শেখান ওদেরকে? আসলে সঙ্গীত তো গুরুমুখী বিদ্যা, আসলে ওই ব্যাপারে গেলে অনেক প্রবলেম। যখন সবাই যে ক্লাসে, এখন তো নতুন কারিকুলাম হয়েছে, আমি শিল্প সংস্কৃতি বিষয়ের শিক্ষক, তো 6 থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত আর কি, এই বিষয়টা একদম আলাদা করে বই আকারে চলে আসছে। এখন কিন্তু বাচ্চাদের অবশ্যই গান গাইতে হবে, ড্রয়িং করতে হবে, আবৃত্তি করতে হবে, নাটক, অভিনয়, নাচ। এখন এটা একদম মানে গভর্নমেন্ট ওইভাবেই চলে আসছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বই এভাবে আসছে, আমাদের পড়তে হবে। আগে যেটা ছিল যে তুমি গান করতে আগ্রহী হলে গানের ক্লাসে আসো, বাকিরা চলে যাও, এই টাইপস। কিন্তু এখন কিন্তু পড়তে হচ্ছে। তাহলে সমস্যা কিন্তু মানে সবাই যে একটা ক্লাসে 70 জন বা 60 জন বাচ্চা, 10 জন গান করতে আগ্রহী, বাকিদেরকে যে সবাইকে আগ্রহী করে তোলাটা আসলে খুব কঠিন। তারপর যতটুকু ওদের সহজভাবে, কেউ গান করতে বললাম, যেটা গান শিখালাম, তারপর বললাম যে বাবা একটু করো, হয়তোবা এখানে আছে যে একদমই যে পারে না সেরকম না, তো করে অনেকে আবার বলে যে মিস আমি তো পারতেছি না, কিন্তু ওকে আমি থামিয়ে দিব না, ওকে বলে তুমি তাহলে আবৃত্তি করো, এটা কবিতা, তো কবিতাটা সুরেই গান, তুমি তাহলে, ওকে তো নেগেটিভ কিছু বলা যাচ্ছে না, বলা যাবে না, তাহলে ও আরো ঘাবড়িয়ে যাবে, যেহেতু পারে না এটা সে। তখন তাকে বলি তুমি কবিতার মতো বলো, ছন্দে ছন্দে বলো, তখন তালের মাধ্যমে বলি। তো ওইভাবে আসলে ওর থেকে আসলে যতটুকু মানে আমার সাথে বন্ধু সুলভ ভাবে ওইভাবে নিতে হবে। আমি যদি ওকে বকা দেই তাহলে কিন্তু পরের দিন ক্লাসেই আসবে না। হ্যাঁ, তো এই জন্য যতটুকু পারা যায় মানে বন্ধু সুলভ হয়ে, মানে বাবা খুব ভালো হচ্ছে, আমি যেটা করি যে খুবই সুন্দর হয়েছে, একদম তুমি একদম বেস্ট, সবাই জোরে হাততালি দাও, ওটা খুব ভালো হয়েছে। এটা হয় কি, প্রশংসা করলে আসলে যে কোনো বাচ্চা না, যে কোনো মানুষই দেখা যায় যে আরো উৎসাহটা বেড়ে যায়। তা আমি উৎসাহ দিই সবসময় যে খুব ভালো হচ্ছে। আসলে কি দেখা যায় পরের দিন ঠিকই আমি যাকে উৎসাহ দিলাম সে একটু প্রথম ভয় পেয়েছে, পরের দিন দেখলো ক্লাসে এসে মিস আমি করব, ওর মতো করেই করো, কিন্তু চেষ্টা করেছে। তার মানে কি যে আসলে বকাঝকা ওইভাবে না দিয়ে যদি বুঝায় বলা যায়, আমার মনে বাচ্চাদেরকে একটু স্নেহ, ভালোবাসা, আদর দিলে আমার মনে হয় যে আমি 100 ভাগ চাচ্ছি, আমি কিন্তু 80 ভাগ নিতে পারবো। হ্যাঁ, আর আমি যদি না চাই যে না কিছুই হচ্ছে না তোমাদের, ভালো হচ্ছে না, তখন গান, ছবি আঁকা হচ্ছে মানুষের মনের আনন্দের খোরাক, সেখানেও যদি প্রেসার রাইজ করা হয় তো ওদেরকে আসলে ওরা আগ্রহটা হারিয়ে ফেলবে। সব সময় প্রশংসার মধ্যে দিয়ে রাখতে হয় যে খুবই ভালো হচ্ছে, যার হচ্ছে না তাকে ডাইরেক্টলি না বলা যাবে না, একটু চেষ্টা করো, হয়ে যাবে, দেখবে কালকে। আসলে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চাদের মানে গান, ড্রয়িং সবকিছুই ইমপ্রুভ হচ্ছে, আগ্রহ তৈরি করাটাই আসলে মূল বিষয়। নিপাপু, এই সেম প্রসঙ্গে আমি আসলে আপনার কাছে জানতে চাই যে ছেলে মেয়েদেরকে কিভাবে, আপনি বলছিলেন যে আপনার 13 মাসের বেবিকে হচ্ছে আপনি 13 দিনের বেবিকে হচ্ছে আপনার শাশুড়ি টেক কেয়ার করেছে, তো এটা একটু ডিফারেন্ট, একটু আমি জানি না এটা কেমন ভাবে আমি বলবো, যে অনেক সময় দেখা যায় কি যে
শাশুড়িরা বা যারা আমাদের বড় আছেন তারা একভাবে বাচ্চা কাচ্চা বড় করতে চান, আবার আমরা যারা নতুন আছি আমাদের বাচ্চা আমরা একভাবে চাই, তাদের কাছে আমাদেরটা ভুল লাগে, আমাদেরটা তাদের কাছে ভুল লাগে। এটা কিভাবে আপনি সমন্বয় করেছেন? আসলে আমার শাশুড়ি যিনি, উনি আমার মতামতের প্রচুর গুরুত্ব দেন। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। মানে আমি যদি বলি আম্মা এটা এভাবে হবে, উনি আর এর বিপরীতে কিছু বলেন না। এই জন্য আর কি আমাদের মধ্যে এরকম ব্যাপারটা হয় না। আর আমি বাচ্চাদের মেনটেন, হয়তো আমার 2টা বেবি আছে কিন্তু আমি অত একটা মেনটেন করতে পারি না। আপনার কাজের দেখা যায় কাজ আছে সবকিছু মিলে, এবং আমার 2টা বেবি সি সেকশনে হয়েছে, এজন্য আমার শরীরও অনেক সময় খারাপ থাকে। তো দেখা যায় যে অনেক সময়ে অনেক দিন এমনও যায় যে আমার একদমই ভালো লাগে না। তো দেখা যায় সে আমাকে এতটা হেল্প করে, বেবিদের খাওয়া থেকে শুরু করে, গোসল থেকে শুরু করে, রান্না বান্না সবকিছু উনি করে, এবং বোঝে যে আজকে নিপার মানে শরীরটা খুব খারাপ। আসলে আমি আপুর একটা ব্যাপার বলি, যে আপু যে বললেন না যে উনি টেক কেয়ার করতে পারেন না, এই করতে পারেন না কথাটা উনি কিন্তু বলতে পেরেছেন কারণ ওনার শাশুড়ি থেকে ওই হেল্পটা পাচ্ছেন। যদি না পেতেন তাহলে কিন্তু সে কিন্তু কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলতেন এবং টেক কেয়ারও করে ফেলতেন। কারণ যখন আমার শাশুড়ি বাসায় থাকে তখন আমি প্রচুর তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। মানে আমার পরিবারের এত গুরুজনরা আসলে ডিপেন্ড করার মতোই হয়ে যায়। মানে কিন্তু যেদিন উনি না থাকবে, উনি কোথাও বেড়াতে যায়, তো উনি খুব টেনশনে থাকে যে আমি 2টাকে নিয়ে কি করব, কখন রান্না, এবং উনি বের হতে হতে আমাকে এটা বলে ওটা বলে, এবং দেখা যায় যে উনি বের হবে তার আগেও কোনো না একটা কাজ করে রেখে যায়। তো দেখা যায় যে উনি যখন চলে যায় আমার কেন যেন একটা এক্সট্রা এনার্জি চলে আসে, আমি ঝট করে সব কিন্তু করে ফেলি। কিন্তু আসলে ওনার যে ভালোবাসাটা আমার সাথে আদান প্রদান করা, এই জন্য হয় কি উনি থাকলে ওনার উপরে আমি একটু ডিপেন্ডেন্ট হই যে উনি আছেন, আমাকে হেল্প করবেন, সমস্যা নেই। তো দেখা যায় আমি ভুল করি তো শাসন করে, সমাধান করে দেয়, হেল্প করে, বুঝায়। মানে উনি শাশুড়ি বলবো না, মাও বলবো না, উনি আপনার গার্ডিয়ান হিসেবে আসলে আপনাকে সবকিছু বন্ধু এক কথায়। আচ্ছা, এই আড্ডা দিতে দিতে আমাদের কিন্তু জুমের বন্ধুরা জয়েন করে ফেলেছে, একটু কথা বলে নেই। শামীমা আপার কাছে আসি প্রথমেই। শামীমা আপা আনমিউট করে নেবেন একটু। হ্যাঁ আপা, আমরা কিন্তু আজকে আমাদের ভুল নিয়ে কথা বলছিলাম, তো একটু আপনার কাছে একটু শুনি যে ভুল থেকে শিক্ষা জীবনের এই মুহূর্তে। হ্যাঁ, আর এই আজকে যে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, যে এটা নিশ্চয়ই ভুল করে হননি। থ্যাংক ইউ আপা, অনেক ভালো লাগছে। শুভ সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এটা জীবনের জন্য একটি প্রচন্ড শিক্ষণীয় এবং উপভোগ্য টপিক, কারণ ভুল প্রতিনিয়ত আমরা করব, ভুল থেকে তো আমরা শিখবো। তাই ভুল থেকে যা শিখলাম, চমৎকার একটি বিষয়, অনেক এনজয় করছিলাম শুরু থেকে ওনাদের কথাগুলো। আসলে বাংলায় একটা প্রবাদ আছে যে শিখছো কোথায়, বলে যে ঠেকছি যেথায়। তার মানে যখন মানুষ ঠেকে যায়, কোথাও আটকে যায়, তখন সে বুঝে কেন আটকে ছিলাম। দেখা গেল যে সে ভুল করেছিল, কোনো না কোথাও ঘাটতি ছিল, ল্যাকিং ছিল, সে ঘাটতি থেকেই সে শিখেছে। সেজন্য আমার মতে আমরা প্রতিনিয়ত ভুল করছি বা করব, বাচ্চারাও করছে। প্রতিটা ভুলের পিছনে আসলে একটা রিসার্চ, কথাটা আপনাদের আলোচনায় চলে এসেছিল, রিসার্চ না বাট অ্যানালাইসিস প্রয়োজন। জাস্ট একটু পর্যবেক্ষণ, পুনরালোচনা, রিভিউ করা দরকার, যেটা কেন হলো। তাহলে ওই ভুলের বিষয়টা সে যে পর্যায়ের, যে বয়সের যে ব্যক্তি হোক না কেন, মাথায় একটু রাখবে যে আমার এই ধরনের ভুল হতে পারে। আর ভুলের কথা যদি বলি, কখনো হয় ইচ্ছাকৃত ভুল, কখনো হয় অনিচ্ছাকৃত, মানে ইন্টেনশনালি একটা, আরেকটা হলো যে না বুঝেই। তো না বুঝে ভুলের ক্ষমা আছে, না বুঝে ভুলটা সংশোধন করা যায়। আর বুঝে যে ভুলগুলো করা হয়, সেজন্য প্রত্যেকের মনস্তাত্ত্বিক একটা শিক্ষা নেওয়া উচিত যে এই ভুলটা আমার করা উচিত নয়। কারণ ভুল সবসময় ভুল দিকে প্রভাবিত করবে, খারাপ দিকে প্রভাবিত করবে, এই একটা বিষয়। যেমন আরেকটি হলো যে অন্যের ভুল ধরার চেয়ে আমি আমার নিজের ভুলের বিষয়ে বেশি সচেতন থাকব। আমার নিজের ভুলটা যদি আমি বের করতে পারি, তাহলে অন্যের ভুলটা ভুল হিসেবে না ধরিয়ে তাকে শিক্ষা পর্যায়ে শিক্ষণীয়ভাবে নিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আমাদের এই আড্ডায় আজকে থেকে, এবং টপিকটাও অত্যন্ত জোশ। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ শামীমা আপা। আশা করছি যে আপনাকে আমরা প্রত্যেক দিনের আড্ডা এভাবে পাবো, এবং আপনার এই মজার মজার কথা এবং মূল্যবান কথাগুলো কিন্তু আমরা শুনতে আগ্রহী। আর এখন আমি যাচ্ছি আকলিমা আপার কাছে। আকলিমা আপা আনমিউট করে নেবেন, অনেক দিন পর আপনি এসেছেন আমাদের মাঝে।
আনমিউট করে নেবেন আপা। হ্যাঁ, শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা আপা, আমরা সবাই ভালো আছি। আপা, আমরা কিন্তু ভুল নিয়ে কথা বলছিলাম, আর শামীমা আপা একটা চমৎকার কথা বলেছেন যে নিজের আত্ম উপলব্ধি, ভুল নিয়ে আত্ম উপলব্ধি একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে যে কি বলে ওটাকে, ইন্টেনশনালি ভুল এবং আনইনটেনশনালি ভুল। আমার কাছে কেন জানি না, আমার কাছে মনে হয় যে ইন্টেনশনাল ভুলগুলো আসলে ভুল না, ওগুলো আসলে অন্যায়। আমি জেনে শুনে একটা মানুষের সাথে অন্যায় করছি। তো আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে ভুল নাকি অন্যায়? আমি আপনার কথার সাথে এবং আমার আগে যে আপু কথা বলে গেছে তার সাথে আমি সম্পূর্ণ একমত। ইন্টেনশনালি ভুল মানে ইচ্ছা করে যে ভুল করে সেটা ভুল না, এটা অন্যায় করে। মানে সে ভাবে যে আমি এটা মানে অন্যায়টা করলো, অন্যকে দেখাতে চাচ্ছে যে এটা আমি ভুলে করে ফেলছি। এটা তো একটা গুরুতর অন্যায়। জেনে শুনে ভুল করা মানে গুরুতর অন্যায়। আর মানে অনিচ্ছাকৃত ভুল থেকে কিন্তু মানুষের ভুল হতেই পারে, আমরা মানুষ, আমাদের ভুল হবে। আর একটু আগে আমার আরেক আপু বলতেছিল যে শিখছি কোথায়, ছেকছি কোথায়। এটা আমার খুব একটা প্রিয় কথা। আমাদের জীবনেও কিন্তু আমরা কোনো কিছু যেই জিনিসটা ভুল করে শিখছি সেটা কিন্তু কোনোদিনও আর ভোলা যায় না, ওটা চিরজীবন মনে থাকে। কোন প্রেক্ষাপটে, কখন, কোন অবস্থায়, কেনই ভুলটা হয়েছিল। আমি দেখছি যে জিনিসটা আমি ভুল করে শিখছি সেটা আমার মাথা থেকে কখনোই যায়নি, সব সময় সেটা মনে আছে। হোক সে পরীক্ষার খাতায় বা হোক কারো কিছু কোনো কথা, ওটা আমার মনে থাকে। তা আমাদের সবসময় আমরা মানুষ, আমরা ভুল করতে পারি, সে ভুল থেকে আমরা শিখব, কিন্তু আমরা কখনোই ইচ্ছাকৃত ভুল করব না। আর অন্যের ভুল ত্রুটি দেখার আগে, সমালোচনা করার আগে আমাকে ভাবতে হবে যে এইখানে আমার কোনো ভুল আছে কিনা। আগে আমার নিজের ভুলটা আমি দেখব, তারপর অন্যের ভুলের সমালোচনা। এই হলো আমার কথা। অনেক অনেক ধন্যবাদ আপা, অনেক চমৎকার একটা কথা বলেছেন। আমার সাথে নাহিদা আপা আছেন, নাজিয়া আপা আছেন, রেবেকা আপা আছেন, সাথে থাকবেন কারণ একটা ব্রেকের সময় হয়েছে। আমার আপনাদেরকেও বলছি আমার একটা ব্রেকের সময় হচ্ছে, আমরা কিন্তু আড্ডা দিতেই থাকবো। দর্শক, আমি এখন একটা ব্রেক নিচ্ছি কারণ আড্ডা দিতে দিতে ব্রেকের কথা ভুললে তো চলবে না, তাই ব্রেক নিচ্ছি, সাথেই থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আমরা কিন্তু আড্ডা দিচ্ছি, যারা এখনও আমার সাথে আড্ডায় যুক্ত হয়ে যাননি দ্রুত যুক্ত হয়ে যেতে হবে। আর যুক্ত হওয়ার জন্য আপনাকে পূরণ করতে হবে একটা শর্ত, সেটা হচ্ছে আপনাকে নারী হতে হবে আর স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমরা আড্ডা দিচ্ছিলাম, আমরা কথা বলছিলাম, আমরা কিভাবে ভুলকে ফুল বানানো যায় সেই বিষয়ে কথা বলছিলাম। কিন্তু এই ভুল করতে করতে হুট করে আমার মনে পড়লো যে আমাদের মাঝে কিন্তু একজন সঙ্গীত শিল্পী আছেন। তো সঙ্গীত শিল্পীর কাছে যদি গান না শুনি তাহলে তো আজকের আড্ডাটা জমবে না। তো একটা গান হয়ে যাক আপু এখন। ঠিক আছে আপু, যেহেতু ফুল বলেছে ফুল দিয়ে শুরু করি। অবশ্যই। আচ্ছা। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, তটিনী হিলুলো তোলে কল্লোলে চলিয়া যায়, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কি শেরো লাগে প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই। চমৎকার চমৎকার। রবীন্দ্রনাথের সৃষ্টিগুলো এমন, উনি আসলে বুঝেই, আমি জানি না, উনি এত মেধাবী একজন মানুষ, এত মানে প্রত্যেকটা মানুষের জন্য, প্রতিটা পরিবেশের জন্য, প্রতিটা ঋতুর জন্য ওনার গান আছে। এবং এই গানগুলো 100 কেন 1000 বছর ধরে আসলে নতুনই থাকবে। আর এই গানটার সাথে ছোট্ট একটা স্মৃতি আছে আমার, এটা আসলে আমি শেয়ার না করে পারবো না। আমি যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলের গানের ক্লাস হতো, গানের শিক্ষক ছিলেন। তো ম্যাম এত চমৎকার করে এই গানটা আমাদেরকে গেয়ে শোনাতেন এবং আমরা সবাই এরকম ঢেলে ঢুলে এভাবে করে গেতাম। নাচেরই বসন্তের গান। হ্যাঁ, এবং এত চমৎকার, মানে আমি আপু যখন গাচ্ছেন আমার পুরো আমার স্কুল লাইফের ওই ঢেলে ঢুলে গান গাওয়ার মুহূর্তটা মনে পড়ে গেল। আবার আমরা আড্ডার টপিকে আসি, যে আমাদের
ভুল ভুল নিয়ে কথা হচ্ছে, ভুল নিয়ে আমরা জীবনে অনেক ক্ষেত্রে নিজেরা ভুল করি, অন্যের ভুল তো ধরতে আমরা প্রত্যেকেই ওস্তাদ আসলে, হ্যাঁ, কিন্তু নিজের ভুল উপলব্ধি করে সেটাকে শুধরে নেওয়ার ক্ষেত্রে কতটা বেশি মনোযোগী আমাদের হওয়া উচিত বা আদৌ আমরা হয়েছি কিনা সেই বিষয়ে একটু আমি আপু আপনার কাছে জানতে চাই। আসলে পরিপূর্ণভাবে মনোযোগীটা হওয়া যায় না, সম্ভবও না। চেষ্টা করা উচিত তারপরেও, কারণ আমি যতটুকু মনোযোগী হব আমার জীবনের ভুলের ক্ষেত্রে ততটা আমি সামনে এগোতে পারবো। আর যদি আমি অত একটা মনোযোগ না দেই যে হচ্ছে হোক বা কিছু যায় আসে না, যেমনটা আমরা বলি যে আমরা অন্যকে বলেন না যে পরচর্চা আর পরনিন্দাতেই আমরা ব্যস্ত থাকি সারাক্ষণ, এজন্য নিজের যে কি ভুল হচ্ছে বা নিজের জীবন থেকে কি হারাচ্ছে আমাদের ওটা আমরা কিন্তু খেয়াল করতে পারি না, কারণ আমরা ওই যে পরনিন্দায় থাকি সবসময়। তো আমাদের পরনিন্দার পরচর্চা থেকে সবসময় দূরে থাকতে হবে। ভুলগুলো তো আমরা আসলে বুঝে করি না, কাজ হয়তো করতে যাচ্ছি তখন আমরা ভুল দিকে হয়তো অনেক সময় এগিয়ে যাই। তো যেই মুহূর্তে আমরা বুঝবো যে আসলে ভুল হয়ে যাচ্ছে, ওই সময় হঠকারী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, বা ওই কাজটা ওই মুহূর্তে না এগিয়ে নিয়ে একটু থামতে হবে, একটু থেমে ভাবতে হবে যে আসলে আমার কি করা উচিত এই মুহূর্তে। এটা খুব জরুরি আমার মনে হয়, একদমই। তো এই জন্য হচ্ছে যে যখন আমরা কোনো কাজে ভুল করছি সেটা বুঝতে পারছি কাজের মাঝেই, তখন মনে হয় ওই সময়টাকে সুন্দরভাবে পিক করা দরকার, যে আমরা এখন একটু থেমে ভাবি যে আসলে এই ভুলটা অলরেডি আমরা হয়তো অনেকখানি ভুল করেই ফেলেছি, সেটাকে তো ওই মুহূর্তে শোধরানো সম্ভব না, তবে নেক্সট ডে আমরা যেন ভুলটা না করি, বা এই যেটা আমরা করে ফেলেছি সেটাকে যেন কোনো না কোনোভাবে পজিটিভ দিকে আমরা নিতে পারি, সেই সিদ্ধান্তটা ওই সময় নেওয়াটা খুব জরুরি। তো এই জন্য ভুল করে ফেলেছি বা ভুল হয়ে যাচ্ছে এটা ভেবে আসলে সরে না যাওয়াটাই ভালো, হাত পা গুটিয়ে না থেকে একটু দম নেই, একটু নিজেকে নিয়ে ভাবি, একটু আমার করণীয় কি সেটা একটু ভেবে তারপরে পরের স্টেপে আগাই। দেখা যায় যে আসলে ওই মুহূর্তে আমরা খুব সিদ্ধান্তহীনতায় ভুগি বা বুঝতে পারি না যে আসলে কি করা উচিত। তো যখন আমরা বুঝতে পারবো না তখন মনে হয় একটু সময় নেওয়াটা ভালো, সেটা খুব বেশি সময় না হোক, অল্প হলেও যেন একটু সময় নিয়ে আমরা ভাবি যে আসলে কিভাবে এখান থেকে উতরানো যাবে বা ভুলটাকে কিভাবে পজিটিভলি আমরা ইউজ করতে পারি, সেটাকে আসলে অনেক এই জিনিসটা অনেক বেশি জরুরি এবং আমার নিজের জন্য অনেক বেশি উপকারী। আসলে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই উপলব্ধিটা আসলে জরুরি। তো এখন আমি একটু নাজিয়া আপুর কাছে যাই। নাজিয়া আপু সুদূর প্রবাস থেকে, ইউএসএ থেকে আমাদের সাথে প্রত্যেক দিন জয়েন করেন, এই কারণে অনেক অনেক ধন্যবাদ নাজিয়া আপুকে। নাজিয়া আপু কেমন আছেন আপনি? গুড মর্নিং। গুড মর্নিং লিশা, তুমি আজকে কি ব্যাপার? ভাবলাম আজকে একটু আপনাদের সারপ্রাইজ দেই। ভুল করে কিন্তু আসি নাই, ভুল করে কিন্তু আসি নাজিয়া আপা। হ্যাঁ, আপনিও কিন্তু আজকে তাহলে মানুষ কিন্তু ভাবতে পারে যে আমরা দুজন প্ল্যান করে এসেছি, কারণ আপনাকে সাধারণত স্যাটারডেতে পাই। আমি স্যাটারডেতে পাই, তুমি আছো দেখেই তো আসলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা যে আজকে টপিকটা নিয়ে কথা বলছি এবং আপনার সাথে সামহাও আমি যখন জানতে চাই, আমার উদ্দেশ্যটা থাকে যে যারা দেশের বাইরে যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করছে তারা যেন একটু আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন পায় আপনার লাইফস্টাইলের থেকে। হ্যাঁ, নারী বন্ধুরা যারা আছেন, তো এই যে অনেক সময় দেখা যায় আমাদের দেশে যেটা স্বাভাবিক সেটা কিন্তু দেশের বাইরে ভুল। হ্যাঁ, তখন অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। সেই ক্ষেত্রে আসলে কি করা যায়, আসলে কি করা উচিত আমাদের? অনেক অনেক একটা বিশাল ব্যাপারে তুমি প্রশ্ন করেছো। ফার্স্ট অফ অল, আপা যে গান গাইলেন ফুলে ফুলে ঢলে ঢলে, এটা আমার জীবনের প্রথম শেখা গান। আমাকে গানের শিক্ষক এই গানটি প্রথম আমাকে উনি হাতে লিখে দিয়েছিলেন, এখনো আমার ওই পাতাটা মনে পড়ে। এটা প্রথম শেখা গান। আর এই যে জীবনে ভুল, এক ভাষার বুলি আরেক ভাষার গালি, এরকম একটা কথা আছে না, ঠিক সেরকমই। তুমি যে জিজ্ঞেস করছো এই দেশে আসার ব্যাপারে, এখানে তো প্রতিনিয়ত আসার ব্যাপারে অনেক কিছুই ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল নিজের যোগ্যতা, এখানে আসার জন্য যোগ্যতা, মানসিক ভাবে তৈরি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক ইনফরমেশনস আর অ্যাভেলেবল। আমাদের সময় সেই এক ব্রিটিশ কাউন্সিল ছাড়া কিছুই ছিল না, ওইখানে যে ইনফরমেশন নিতে হতো।
তারপর অনলাইন তো এসছে অনেক পরে, সেগুলো যাই হোক, যেটা কথা হচ্ছে মানুষের সাথে হেসে কথা বলাটা, যেটা আমরা বাঙালিরা, বাংলাদেশে আমি বলছি, একজন আরেকজনকে গ্রিটিংসটা করি না, মানে পরিচিত না হলে গ্রিটিংস করি না, এটা কিন্তু আমাদের খুব একটা বলবো ভুল। ভুল জিনিসটা কিন্তু একটু রিলেটিভ। ভুল আয়দার যে আপা বললেন না, যদি ইচ্ছাকৃত ভাবে করা হয়, তুমিই বললে আসলে এটা অন্যায়। আর আমরা এখানে যে গ্রিটিংস না করাটা, এটা একটা রুডনেস এর মধ্যে পড়ে। ইভেন তুমি আমি উদাহরণ দেই, মেট্রো তো বাংলাদেশে একটা নতুন জিনিস, নতুন একটা জিনিস। সেখানে আমি জানি না দেশের মেট্রোতে কতখানি ভিড় হয় সকালবেলা, কিন্তু এখানকার মেট্রোতে কিন্তু সকালবেলা ভিড়টা মানে এরকম করে লেগে থাকার মতো আমাদেরও এখন একই অবস্থা, মানে আমি লেগে থাকার মতো ভিড় হয়। এবং এখানে তুমি যদি একজন মেয়ে বলে তোমার জন্য একটা স্পেশাল একটা জিনিস চাচ্ছ, যে আমি মেয়ে বলে আরেকজন আমার গায়ের সাথে লাগতে পারবে না, এই মেন্টালিটিটা একটু সরাতে হবে। তোমাকে এখানে মানুষ হতে হবে, মানুষ। তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা ভিড়, এখানে হ্যাঁ এর ভেতরে যদি কোনো খারাপ, আমরা মেয়েরা সবাই সবকিছু বুঝতে পারি, তাই না? কিন্তু ওই ইন্টেনশনটা না থাকলে, এবং ইউ হ্যাভ টু স্পিক আউট যদি ওরকম যদি কিছু হয়, এবং ইউ উইল সি পিপল উইল হেল্প ইউ, মানে দে উইল অ্যাকনলেজ ইয়োর সিচুয়েশন, যে হ্যাঁ ওর একটা খারাপ সিচুয়েশন হচ্ছে। এই যে ভুল একটা চিন্তা যে আমি মেয়ে বলে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট, আমি কিন্তু এটা থেকে বাইরে। মেয়ে বলে আমি স্পেশাল ট্রিটমেন্ট চাচ্ছি না, আমি মানুষ হিসেবে আমার প্রতি ভালো ব্যবহার এবং ন্যায়, সেটা আমি চাচ্ছি মানুষ হিসেবে। ঠিক এই কনসেপ্টটা নিয়ে এই দেশে না, পৃথিবীর যে কোনো দেশে চলো, বাংলাদেশেও প্লিজ আমি সবাইকে বলবো এই কনসেপ্ট নিয়ে চলতে। এটাতে না তুমি দেখবে অন্যেরও ভুলটা তোমার কম চোখে পড়বে। তখন মাথায় আসবে যে ওর তো নিশ্চয়ই কোনো সিচুয়েশন আছে। সবসময় কিন্তু অফিসে সবার মুড একরকম থাকে না, আমার মুড সবসময় একরকম থাকে না। আমি অফিসে গিয়ে তখন আমার মানে যারা কলিগ তারা বুঝে যায় যে আজকে নাজিয়ার মুডটা হয়তো খারাপ, সাধারণত এরকম থাকে না, ওরা তখন বুঝে যায়। আমিও তখন বুঝি, আমিও অন্যের ব্যাপারটা বুঝি, সে কোনো কারণে ডিস্টার্ব আছে, এটা ভুল ব্যবহার করলো, ও আমার সাথে এমন কেন এভাবে বললো। এই যে এগুলোই আমি মনে করি জীবনের, এগুলো একটা ভুল কনসেপশন। সবকিছু ঠিক হতে হবে, সবাইকে আমার সাথে ভালো ব্যবহার করতেই হবে, মেয়ে বলে আমি প্রিভিলেজড হব, এমনি এটাকে আমি এটাকে মানে বলি না, এটাকে চর্চা করতে। মানুষ হিসেবে ভালো যেটা ঠিক, সেটা চর্চাটা হওয়াই আমার কাছে মনে হয় সবচেয়ে উপযোগী সময়। আর এখনকার মেয়েরা তো অনেক অনেক এগিয়ে আমাদের থেকে। আমরা তো মানে অনেক ইনফরমেশন ছাড়া, মানে চোখ বন্ধ করে পা দেয় না, অনেক ইনফরমেশন, আমি চোখ বন্ধ করে পা দিয়েছি। কিন্তু এখনকার মেয়েরা তো, মেয়ে বলবো না, এখনকার ছেলে মেয়েরা সবাই, মানুষরা সবাই ইনফরমেশন নিয়েই এখানে আসে, পৃথিবীর যে কোনো জায়গা সম্পর্কে আগে জেনে যায়। গুগল করলেই, উইকিপিডিয়া দিয়েই তুমি সব ইনফরমেশন জানবে, কি কাপড় পরবে কি না পরবে, এভরিথিং। এবং এই যে কাপড় চোপড়ের ব্যাপারটা নিয়ে কথা বললাম না, আমরা না একটু জাজমেন্টাল এখনো আছি, যেটা আমি এবার দেশে যে আমার কাছে মনে হলো একটু জাজমেন্টাল। সে এই কাপড় পরে হাঁটছে, একটু আর চোখে দেখা, যেগুলো আমার চোখে পড়েছে, আমি এগুলো বেশ একটু আমার চোখে পড়েছে। আমি খুব একটা যে বাইরে গেছি তাও না, বেশ চোখে পড়েছে, কেন এটা পড়ছে কেন এটা পড়ছে না, এই জিনিসগুলো জাজমেন্ট আমার কাছে বেশি মনে হয়েছে, যেটা এই যুগে বরং থাকা উচিত না। আসলে এখনো আমরা ছোটবেলায় এই জাজমেন্টটা আমরা পাইনি যখন বড় হয়েছি। আসলে আপা হয়েছে কি, এইবার আমি পেয়েছেন আপনি, হয়েছে কি আমরা এখনো, যে আপনি বললেন না প্র্যাকটিস, আমরা আসলে এখনো কিছু জিনিস এভাবে চর্চা করছি বা করতে চাচ্ছি না, সে কারণেই আমরা পুরোপুরি আসলে দরজা খুলে মুক্ত হস্ত হয়েও আসলে পুরো বিশ্বকে আপন করতে পারছি না। আশা করছি যে আমাদের যারা জেনারেশন আছেন এখন, যারা সামনে যারা আসবে, তারা এই বিষয়গুলোতে আরেকটু চর্চা করবে, আরেকটু প্র্যাকটিস করবে। মানুষ হিসেবে নিজের অধিকার সম্পর্কে যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু ছেলে আর মেয়ের ব্যাপারটা আর থাকে না। তখন
আমি জানবো যে আমার কোনটা দরকার, অন্যের কোনটা দরকার। তো এই কথাগুলো বলতে বলতেই আমার এখন যেটা বলতে হচ্ছে একটা ব্রেক নিতে হবে। আমার সাথেই সবাই থাকুন। এখন আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কিন্তু প্রমিস করছি খুব দ্রুত বিরতি থেকে ফিরে আসবো, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা যেরকম চলছে, জমে উঠেছে, সেই সাথে কিন্তু আমাদের সময়ও একদম শেষের দিকে চলে এসছে। তাই দ্রুত যারা এখনো জয়েন করেননি, জয়েন করে ফেলুন আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে। আমরা কিন্তু আপনার টেলিভিশনের স্ক্রিনেও আছি, আমরা আপনার সোশ্যাল মিডিয়াতেও আছি, ইউটিউবেও আছি, ফেসবুকেও আছি। তাই যে যেখান থেকে আমাদেরকে দেখছেন দ্রুত জুমে জয়েন করে ফেলুন আমাদের আজকের আড্ডায়। আড্ডা দিচ্ছিলাম আমরা, অনেক চমৎকার কিন্তু কথা বলেছেন নাজিয়া আপু আমাদেরকে, যে আমাদের এক দেশের গালি এক দেশে আরেক দেশের বুলি, এবং অনেক কিছু আমরা প্র্যাকটিস আসলে এই সময়ে আমরা করি না। এবং ব্রেকের মাঝখানে কিন্তু আমরা বলছিলাম যে আমরা মেয়েরা রাস্তাঘাটে যখন আমরা বের হই, কোনো একটা কারণে এত বেশি অ্যালার্ট থাকি যে কেউ আমাদের ভালো কথা বললেও আমরা এটাকে নেগেটিভভাবেই আসলে নিই, যে কোনো ধরেই নিয়েছি যেটা হতেই পারে না, ভালো কথা বলতেই পারে না। তো এরকম সিচুয়েশন যদি কখনো হয়ে থাকে লাইফে, জানতে চাচ্ছি যে সঙ্গে সঙ্গে সরি বলা হয়েছে, নিজের ভুলটা বুঝে কি জিনিসটাকে কাটিয়ে যাওয়া হয়েছে, নাকি না আমি আমার রাগ ধরেই কথা বলে গিয়েছি? নিপাপু যদি একটু বলতেন। আসলে এটা তো আমাদের মানে দৈনন্দিন জীবনে এই ধরনের ঘটনা খুঁটিনাটি ঘটছে, মানে এটা কোনো লিমিট নাই। তো এরকমটা হয়, আমার হাজবেন্ডের সাথে আমার এরকম হয়। দেখা যায় যে একটা ভালো কথা বলছে আমাকে, কিন্তু হয়তো আমার অন্য কোনো একটা প্রেশার মাথার মধ্যে আছে, আমি সরাসরি তাকে নেগেটিভ রিঅ্যাক্টটা করে ফেলি। তো দেখা যায় সে তখন কিছুক্ষণের জন্য একটু অদ্ভুত হয়ে যায়, তো সে চুপ হয়ে যায়। তো পরে দেখা যায় যখন চিন্তা ভাবনা করি যে আসলে আমার এটা করা ঠিক হয়নি, ওটা তখন আমি নিজে থেকেই সরি বলি। তো আমাদের ক্ষেত্রে ঝগড়াঝাটিটা কম, মানে সাইলেন্সিটা বেশি আর কি হয়, মানে চুপ হয়ে যায় দুজনের পক্ষ থেকে। তো যখন যার ভুল হয় সে তখনই আর কি চেষ্টা করি সরিটা বলে আমাদের সমস্যাটা সমাধান। এটা কিন্তু একটা ভালো দিক, কারণ আমি কাউকে সরি বললে আমাকে বলবে যে তুমি সরিও বলো। আমার কথা হচ্ছে রাগাচ্ছ কেন, তাই না? আপনাদের ক্ষেত্রে কি এরকম সেম ঘটে যে সরি বলা হয়, নাকি না আমি রাগ ধরে বসে থাকবো, এটা হয়? আমার ক্ষেত্রে যেটা হয় যে দুই ক্ষেত্রে দুই ধরনের আচরণ হয়। যদি পরিবারের লোকজন হয় বা খুব কাছের কেউ হয়, সেক্ষেত্রে সরি বলাটা, হ্যাঁ সেক্ষেত্রে সরি বলাটাতে একটু সময় নিই, এবং অনেক সময় সরি বলিও না, হয়তো কোনো না কোনোভাবে বুঝিয়ে দিই যে হ্যাঁ আমি সরি হয়েছি আমার কাজের জন্য। তো অধিকাংশ ক্ষেত্রে বাসার মানুষ বা হচ্ছে পরিচিত যারা বা খুব আপ ক্লোজ যারা আমার, তাদের ক্ষেত্রে সরি বলা খুব একটা হয় না। তবে মাঝখানে একটা কথা বলে, যে একটা কথা আছে না যে মায়ের সরি হচ্ছে ভাত খেতে হয়, ওরকমটাই হয়, হ্যাঁ ওরকমটাই হয়। তবে যদি অপরিচিত কেউ হয় বা খুব একটা ওরকম কাছের কেউ নয়, সেক্ষেত্রে আগেই আমার ভুল না হলেও অনেক ক্ষেত্রে বলি যে না ঠিক আছে, হয়তো আমারই ভুল ছিল। সেখানে খুব দ্রুত মানে নিজের মনে হয় যে আচ্ছা আমি যদি একটা সরি বলে দিই, সরি বলার কারণে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমিই বলে দিই। সেক্ষেত্রে আমি অন্য কারোর জন্য আর অপেক্ষা করি না। তবে পরিবার বা কাছের মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একদমই ভাত খেতেটা কি শেষ না, অনেক সময় দেখা যায় যে ওটাও আমি প্র্যাকটিস করি না, যে খেলে খেলো না খেলে না, এরকম একটা ব্যাপার। আস্তে আস্তে ওগুলো তো বাসার মানুষেরা তো বুঝতেই পারে যে এখন আর এটাকে টানা যাবে না। আচ্ছা আপু, আপনার ক্ষেত্রেও কি সেমটাই হয়? আমার ক্ষেত্রে আসলে মানে প্রত্যেকটা মানুষ আসলে ভিন্ন, তার রাগের ধরন বা দেখা যাচ্ছে যে টপিকেই বলি যে ভুল একটা হয়েছে যে না আমি এটা তো কিছু এর সাথে সম্পৃক্তও না, আমি কেন আমাকে এখানে জড়াচ্ছি বা আমি জড়িয়ে যাই। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি ধারে কাছে নাই, কিন্তু কিভাবে যেন ওটার মধ্যে জড়িয়ে গেলাম আমার নামটা। এখন সরি আমি চাই যে শান্তি হোক, সরি বললে যদি যেটা আপু বলেছে ওই আপু যে সরি বলার পক্ষ, এবং আমি আমার ছোট বাচ্চাদেরকেও বলি যে সরি বলে দিবা, সরি বলে দেওয়া হয় তোমার দিক থেকে তুমি নমনীয়, তুমি ক্লিয়ার থাকলে তাহলে নেক্সট টাইম আর দেখা যাবে নেগেটিভিটি বা তোমার এটার সাথে তোমার নামটা আর আসবে না। আমার যেটা হয় যে আমি হয়তো এটা করিনি, কিন্তু আমাকে সরি বলতে হচ্ছে আমার শান্তিপূর্ণ একটা পরিবেশের জন্য, ঝগড়াটা না আগাক বা ঝামেলা না হোক। হ্যাঁ যেটাই, তো এটা মনে হয় সরি বলাটা উচিত। আচ্ছা, এবার একটু আমি জুমের আপুদের কাছে সেম বিষয়ে জানতে চাই। রেবেকা আপুর কাছে আসি। রেবেকা আপু আনমিউট করে নেবেন,
হ্যাঁ, রেবেকা আপু, আপনার কাছেও আমি জানতে চাই যে এই যে আমাদের মেয়েদের নাকি সরি বলার অভ্যাস নেই, এটা কতটুকু সত্য আসলে? ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা আপু। আসলে সরি বলার অভ্যাস নাই এটা যেমন ভুল কথা আমি বলবো, কারণ ভুল মানুষ করলে সরি বলা যায়। আর যদি ভুল না করে থাকি সেক্ষেত্রে সরি বলা আসলে আমি মনে করবো না ঠিক, কারণ আমি যদি একটা ভুল না করি বা ভুল করে থাকি তা আমি অবশ্যই সরি বলবো। অন্যায় অন্যায়, আর যদি অন্যায় না করে থাকি সেক্ষেত্রে সরি বলাটা আমি গ্রহণযোগ্যতা নিব না। আর দুই হচ্ছে প্রশ্ন নিয়েতেই বলি, মানুষ মাত্রই ভুল করে। হ্যাঁ, তো ভুলটাকে সংশোধন করার জন্য মানুষ যখন একটা বড় ধাক্কা খায় তখন ভুলটা থেকে যখন সরে আসে তখন মানুষ বুঝতে পারে যে আমি সহজ রাস্তাটাকে স্বাভাবিক সহজভাবে নিতে পারতেছি না। তখন তাকে চিন্তা করতে হয় যে আমি ওই রাস্তাটাতে গেছি কিন্তু ওই রাস্তাটা তো আমার জন্য না, সে রাস্তা থেকে আমাকে ফিরে আসতে হবে। আর এই যে মানুষের যে উপলব্ধি, এই উপলব্ধিটা নিজের থেকে আসতে হবে। আমি যদি কারোর উপর চাপাই দিই তাহলে এই উপলব্ধিটা সে কখনোই নিবে না গ্রহণযোগ্যতা সাথে। আমার নিজের ফিলটা আসতে হবে যে আমি এই ভুলটা করেছি, এই ভুলটা আমাকে আমারই শুদ্ধ নিজেকে আসলে বুঝতে হবে যে আমি কতটুকু শুদ্ধ কতটুকু ভুল। রুমি আপার কাছে একটু যাই, রুমি আপা আনমিউট করে নেবেন। রুমি আপা, আপনার কাছে আমি জানতে চাই, এই যে রেবেকা আপা বললেন যে নিজেকে বোঝা, নিজেকে অ্যানালাইসিস করা যে আমি কতটুকু ভুল কতটুকু শুদ্ধ, এটা কি আদৌ আমাদের আসলে প্র্যাকটিস আছে, আমাদের কি করা হয়, প্রতিনিয়ত কি করা হয়? নিশ্চয়ই করতে হবে। জি। এবং না করলে তুমি কিভাবে বুঝবা নিজেকে? আজকে একটা মজার ঘটনা বলি। আমি যেটা মনে করি একটা সাইড যে আমরা কাউকে দেখে একটা ধারণা করে ফেলি নেগেটিভ অ্যাটিটিউড, হ্যাঁ, যে এই হ্যাঁ, কিন্তু সেটা আসলে করা ঠিক না, এটাই বলছি। যেমন আজকে আমি একটা প্রোগ্রামে গেছি, ওখানে এমপি সাহেব ছিলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার এমপি জিল্লুর রহমান। তো ওনার আসার কথা যখন উনি তার থেকে 1 ঘন্টা পরে আসছেন, হ্যাঁ, তো আমার খুব মেজাজ খারাপ হলো যে আমি এমপিকে দেখতে চাই, হ্যাঁ, যে কেন উনি 1 ঘন্টা দেরি করে আসলেন, যে কারণে সমস্ত প্রোগ্রাম দেরি হয়ে গেল। হ্যাঁ, তো আমার খুব ভিতরে ক্ষোভ হচ্ছিল। কিন্তু দেখো উনি যে 1 ঘন্টা পরে আসলেন এবং তার বক্তব্য যখন আমি শুনলাম, আমি থান্ডার্ড হয়ে গেলাম যে আগেই মানুষ সম্পর্কে এরকম একটা নেগেটিভ ধারণা নেওয়া ঠিক না। মানে তার লাইফস্টাইল আমাকে এত আকৃষ্ট করলো যে উনি প্রতিদিন 1.5 ঘন্টা এক্সারসাইজ করেন, 1 ঘন্টা বই পড়েন, নামাজের জন্য ওনার সব মিলে 5 ওয়াক্ত নামাজের জন্য ধরো হাফ অ্যান আওয়ার সময় গেল, এবং না উনি এটা প্রতিদিন মেনটেন করেন। হ্যাঁ, আমার কাছে এত ভালো লাগলো। এবং এই প্রোগ্রামের চাইতে তার কিছু আরো ইম্পর্টেন্ট প্রোগ্রাম ছিল, বিধায় ওনার এখানে আসতে একটু দেরি হয়েছে। তো তখন ভাবলাম না, আমার চাইতে ওনার চাইতে অনেক অনেক পিছিয়ে আছি আমি। প্রতিদিন 1.5 ঘন্টা এক্সারসাইজও করি না, সেটাই আমাদের বইও পড়ি না, যেটা আমার খুবই পছন্দের। তো তখন ভাবলাম যে না, আর কখনো এরকম নেগেটিভ চিন্তা করব না। মানুষকে ভুল বোঝাটাও আসলে মানে প্রথম দেখাতেই ভুল বোঝাটা আসলে এক ধরনের ভুল। নেলি আপুর কাছে যাই, আমাদের এখন 2 জন নেলি, একজন জুমে আছেন আর একজন আমার সামনে বসে আছেন, এবং 2 জনই আজকে হলুদ পরে এসেছেন। মিতা। আচ্ছা, নেলি আপা, শুভ সন্ধ্যা আপনাকেও আপা। হ্যাঁ আপা, আমরা কথা বলছিলাম যে আমাদের মানে আমাদের হচ্ছে ভুল থেকে আরেকটা জিনিস হয় যে ভুল যখন আমরা স্বীকার করতে চাই না তখন কিন্তু সেটা আমরা মিথ্যাতে কনভার্ট করে ফেলি, মিথ্যার দিকে নিয়ে যাই। তো একটা ভুল ঢাকতে গিয়ে আমরা হচ্ছে মিথ্যা বলে ফেলছি। তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে আপনি কিভাবে আসলে শেখান যে না তোমরা এই কাজটা করবে না? ছোট করে বলবেন একটু। ধন্যবাদ সবাইকে। আসলে হ্যাঁ, এরকমই হয় যে অনেক সময় দেখা যায় নিজের বাঁচার জন্য হয়তো আমরা ভুলটা স্বীকার না করি, মিথ্যা একটা বলে সেটা থাকার চেষ্টা করি। আসলে সেটা কিন্তু করা উচিত না। আমার নিজেদের মেয়েদের বেলায় বলি যে ভুল হয়েছে হবে, কিন্তু সেটা স্বীকার করবে, এবং সেটা স্বীকার করলে দেখবে তোমার কোনো অসুবিধা হচ্ছে না, তোমাদের বরঞ্চ ক্ষমাই করা হবে। এখন দেখি আমাদের মেয়ে, আমার মেয়েরা এখন আমি ভুল করলি বরঞ্চ ওরাই আমাকে শুনতে দেয়। বাহ, এই যে নিজেদের ভিতরে একটা বোঝাপড়া, এই বোঝাপড়াটাই কিন্তু আসলে জীবনের দরকার। আরো অনেকেই আমার সাথে জয়েন করেছেন, কিন্তু আপনাদের সাথে আমি আড্ডা দেব একটা ব্রেকের পরে।
দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, বিরতির পরে ফিরে আসছি এখনই। নেক্সাস লেডিস ক্লাবের শেষ বিরতি থেকে ফিরে আসলাম, মানে আড্ডার একদম শেষের ঘন্টা বেজে গেছে। তো যারা এখনো জয়েন করেননি, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডিও পাসওয়ার্ডে কি করতে হবে বলেন তো, জয়েন করে ফেলতে হবে। কারণ আড্ডার শেষ ঘন্টাটা কিন্তু অনেক বেশি মজা করি, তখন আর আড্ডা পুরোতে চায় না আমাদের। তো আড্ডা চলছে, জুমে যারা জয়েন করেছে তাদের সাথে একটু কথা বলে নিই। নার্গিস আপা আছেন আমার সাথে, আপা আনমিউট করে নেবেন। হ্যাঁ নার্গিস আপা, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ওয়ালাইকুম আসসালাম আপা। হ্যাঁ বলেন। হ্যাঁ নার্গিস আপা, আমি জানতে চাচ্ছিলাম যে আজকে যে আড্ডাটা আমরা দিচ্ছি, আমরা কিন্তু ভুল থেকে অনেক কিছু শিখছি। তো আপনার কাছে কি মনে হয়, ছোট করে একটু আমাকে বলবেন যে ভুল থেকে শেখা উচিত কি উচিত না? অবশ্যই ভুল থেকেই তো মানুষ আমরা শিখতেছি, এত বড় হয়েছি ভুল করতে করতেই তো আজকে এত বছরে পা দিছি। ভুল শুধরাচ্ছি, নতুন নতুন সবকিছু শিখতেছি। হ্যাঁ, বয়সটা এখন আমাদের কাছে কোনো ম্যাটার মনে হচ্ছে না, মনে হচ্ছে যে প্রত্যেক দিনই নতুন কিছু যে শিখতেছি, এটাই আমাকে নিজে আবিষ্কার করতেছি। আর প্রত্যেক সময় এই যে জুমেও আসছি, এই নিজেকেও কিন্তু আবিষ্কার করছি। এমনি ভুল করব, ভুল করতেছি, ভুল আরো হবে, কিন্তু ইনশাআল্লাহ সেগুলোকে আমি নিজেকে অ্যাক্টিফাই করা, নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে জানা, নিয়ে ভালো থাকা, এগুলোকে এক্সপার্ট করি। অনেক চমৎকার বলেছেন আপা। ওবায়দা আপার কাছে যাচ্ছি। আপা, আপনার কাছে আমি একটু জানতে চাই যে আমাদের মধ্যে এক ধরনের একটা ধারণা থাকে যে বড় মানে তারা কোনো ভুল করবে না। আপনার কি তাই মনে হয় যে বড়রা যা করছে বা গুরুজনরা যা করছে তার সবই ঠিক? ছোট করে একটু বলবেন। আসসালামু আলাইকুম আপা, স্টুডিওর আপনাদের কথা শুনছিলাম, সবাই ভালো আছেন নিশ্চয়ই? না, এটা ঠিক না, বড় হইলেও ভুল করে, যে আমি তো অনেক বড় হয়ে গেছি, আমিও ভুল করি, কিন্তু ভুলটা একটা ট্রেনিং এর মতো। যখনই কোনো একটা ভুল করবো, অন্যজনে দেখিয়ে দিবে যে এটা ভুল হয়েছে, তখন একটু লজ্জা পাবো বা অপরাধ বোধ লাগবে, কিন্তু তখন আমি নিজে নিজে ওটা শুধরায় একটা সুন্দর জিনিস আবিষ্কার করব যে এটা ভুল হয়েছে। যখন সেটা সব ক্ষেত্রে, রান্না হোক, কাজ হোক, বা কারোর সাথে ব্যবহার হোক, সবকিছুতেই মানে ভুল থেকেই শিখা। আসলে সবাই ভুল করে, বড়রাও করে, ছোটরাও করে। ছোটরা তো করবেই, ছোটদের ভুল হবে, কিন্তু বড়দের ভুলগুলাই দেখা যায়, ছোটদের গুলা তো দেখলে। হ্যাঁ, আমরা আসলে মানুষ মাত্রই ভুল, যেটা শুরুতেই আমরা বলেছিলাম। এবার একটু হাসিনা আপার কাছে যাই। হাসিনা আপা, শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করে নেবেন আপা। আপা, আমরা ওয়ালাইকুম আসসালাম আপা। হ্যাঁ আপা, আমি জানতে চাই আপনার কাছ থেকে যে জীবনে ভুল থেকে শেখা কোন কাজটা এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে না, এটা শিখতে পেরে খুব ভালো কাজ করেছি? এরকম হচ্ছে আসলে অনেকগুলা জিনিসই আছে, অনেকগুলা বিষয় আছে। তবে এখনো হচ্ছে বিশেষ করে আমার বাচ্চাদের কাছ থেকে অনেক সময় আমি অনেকগুলা দেখা গেছে আমি করছি, ওরা বলতেছে জাম্মু এটা না এখন ঠিক না, এটা তুমি এইভাবে করো, এটা ঠিক। আমি কিন্তু সাথে সাথে এটা দেখা গেছে, মনে করেন যে একটা পোস্টই বলতেছে এটা এখানে দিও না, এটা এখানে দাও, এটা মনে ঠিক না, আমি সাথে সাথে এটা ঠিক করে নিছি। তো এই জিনিসগুলো আসলে মানে করা উচিত, সেটা বড় হোক ছোট হোক, আমি এটা মেনটেন করি, এটা আমার কোনো প্রবলেম নাই, সেটা বড়র বেলায় হোক ছোটর বেলায় হোক, এটা মনে হয় করা উচিত সবারই। চমৎকার বলেছেন। এবার মুক্তি আপার কাছে যাচ্ছি আমি। মুক্তি আপা, হাসিনা আপা কিন্তু বলেছেন যে মানে ভুল থেকে শেখার আসলে কোনো বয়স নাই, ছোট বড় সবার ভুল হতে পারে এবং সবাই ভুল থেকে শিখতে পারে। এখন আপনি একটু বলেন যে কথাটা আসলে কতটুকু যুক্তিগত, মানে আপনি ছোট করে একটু আমাকে বলেন। হ্যাঁ, আসলে তো আমি বলি যে ভুল থেকে মানুষ শিক্ষা করে, এবং এক কথায় যদি আমি বলি যে আমরা যে আমাদের বাসায় যে কাজে মানুষটা কাজ করে, আমি মাঝে মাঝে বলি ওদের কাছ থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে। শিক্ষা সবসময় সবার কাছ থেকে, ছোট বড় কোনো ভেদাভেদ নেই। ভুল তো সবসময় মানুষের হবেই, ভুল ছাড়া, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। চমৎকার চমৎকার বলছেন। এবার আমি আমার মিতার কাছে যাই। মরিয়ম আপা, মরিয়ম আপা আনমিউট করে নেবেন। আপনি একটু ছোট্ট করে আমাকে বলেন যে ভুল থেকে আমরা শিখছি, শেখার শেষ নেই আসলে, ভুল আমাদের শিক্ষা দেয়, কিন্তু এই ভুলটাকে কি ভুলে যাওয়া উচিত আমাদের? ছোট করে বলবেন। মিতা, শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, ভুল তো আসলে ভুলে যাওয়া উচিত না। ভুল থেকে যেহেতু আমরা শিখি। অনেকদিন কবিতা পড়ি না, মিতা একটা ছোট্ট কবিতা পড়ি। ছোট্ট করে আপা, একটু ছোট করে। ছোট্ট, সময়ের বক্তা আমার কবিতার নাম। শুধু একটি স্মৃতি রাখবো বলে
সেদিন যখন উড়নচণ্ডী বাতাস ছিল ছাদে, আমি তোমার নীল বুক পকেটে সবার অলক্ষ্যে, এবং তুমিও যখন ঘুমিয়েছিলে রেখেছিলাম এক মুঠো অচেনা সবুজ পাতা। আমার মনের এলোমেলো ইচ্ছা, সময়ের সহজলভ্য বক্তা। ছোট্ট করে বললাম। চমৎকার, অনেক চমৎকার। এবার আমি মমি আপার কাছে যাই। মমি আপা, আপনি উদ্যোক্তা এবং কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়, এবং তখন আসলে কিভাবে ব্যালেন্স করেন, ছোট করে একটু বলবেন। ধন্যবাদ আপু। আসলে ছোট করে বলি যে আমাদের জীবন চলমান আপু, চলমান জীবনে চলতে গেলে ভুল থাকবেই। ভুল না থাকলে তো আসলে আমরা কিছু শিখতে পারবো না। আমরা প্রতিনিয়ত ভুল করি, ভুলের মাধ্যমেই আবার শিক্ষা গ্রহণ করি। আর উদ্যোক্তা জীবনে তো আপু ভুল তো থাকবেই। ভুল না থাকলে আমরা কোনো কাজ সঠিকভাবে করতে পারবো না। এক একটা ভুল এক একটা নতুন কিছুর সূচনা করে আমার মতে আপু। এভাবেই জীবন চলবে, শুদ্ধ ভুল মিলেমিশে। চমৎকার। রুমা আপুর কাছে জানতে চাই, আমি আসলে মমি আপার কথার সূত্র ধরেই জানতে চাই যে এক একটা ভুল আমাদেরকে এক একটা শুদ্ধ জিনিসে আসলে শিখায়। কথাটা কি সত্যি? ছোট করে একটু বলবেন। রুমা আপু আনমিউট করে নেবেন। আপু আমাকেই তো? জি জি আপু, আপনাকে। থ্যাংক ইউ আপু। আমার তো রুমা আছে, এই জন্য সে ভুল করে আমি রুমা আমি বলে ফেলেছি। ধন্যবাদ আপু, টপিকটা অনেক সুন্দর। আর সব থেকে বড় ব্যাপার, আমি একটা নিজেই ভুল মানুষ, এত জীবনে ভুল করেছি যে এখন যদি 30 বারও পড়ে যায় 30 বারই আমি ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। এখন যদি 30 বারও চমৎকার ভাবে বলেছেন আপু। এবার আমি একটু দিলারা আপুর কাছে যাই। আপু, এই যে রুমা আপু বললেন যে 30 বার পড়ে গেলে উনি 30 বার হচ্ছে উঠে দাঁড়াতে পারবেন, তো এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাওয়ার আগে আমি জানতে চাই, আপনি কি আজকে আমাদের নতুন বন্ধু? এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাওয়ার আগে আপু সাউন্ডটা একটু কমিয়ে নিতে হবে, টেলিভিশনের সাউন্ডটা একটু মিউট করে নেবেন। হ্যাঁ, কথা বলতে বলতে একটু টেলিভিশনের সাউন্ডটা মিউট করে নেন, আর আপনার ফোনটা এভাবে ধরবেন, আমি দেখাচ্ছি, এভাবে ধরবেন। হ্যাঁ, এই যে এভাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ আপা, একটু যদি বলেন। আচ্ছা আপা, আপনি আগের যেভাবে রেখেছিলেন সেভাবেই ধরেন ফোন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে 30 বার পড়ে গেলে 30 বার ঘুরে দাঁড়ানোর এই সাহসটা জীবনে কতটুকু দরকার? হ্যাঁ, আমাকে বলছো? জি 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 আপা। হ্যাঁ হ্যাঁ, লিসা তুমি আমাকে চিনবে, গত শনিবার তোমার সাথে ছিলাম। জি আপা। হ্যাঁ। হ্যাঁ, ভালো আছো সবাই? জি, আমরা সবাই হ্যাঁ ভালো আছি। আচ্ছা আপা, আশা করি যে আপনি আগামী পর্বগুলোতে আমাদের সাথে জয়েন করবেন আড্ডায়, এবং সময় নিয়ে জয়েন করবেন, এবং পরের বার অবশ্যই সাউন্ডটা মিউট করে নেবেন, টেলিভিশনের সাউন্ড মিউট করে নেবেন। আর এখন আমি আমার স্টুডিওর বন্ধুদের কাছে আবার একটু চলে আসি। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ভুল নিয়ে আড্ডা দিচ্ছিলাম, এবং অনেক মজার মজার কথা আমরা শুনেছি, এবং আমরা অনেক কিছু জেনেছি আমাদের জীবনের, কি বলে ওটাকে, যে জীবনের অনেক শিক্ষাগুলো আমরা কিন্তু আজকে চেষ্টা করেছি যে জীবনের সামনের দিনগুলোতে কাজে লাগানোর জন্য। তো এই চমৎকার আড্ডায় আজকে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এ কারণে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে নেলি আপার একটা গান না শুনে কিন্তু আমি যাব না। আমি একটু আমার জুমের বন্ধু এবং দর্শকদের কাছ থেকে এই ফাঁকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। যারা আজকে আমাকে জয়েন করেছেন আজকের আড্ডায়, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আগামী আড্ডাতেও আপনাদেরকে আমি পাশে পাবো। আর দর্শক যারা আজকে জয়েন করেননি, আশা করছি আগামী আড্ডায় আপনারা জয়েন করবেন, আর এই পুরো সময়টা জুড়েই আমাদের সাথে থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন। আপু, ভালোবাসি 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 ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তের ওই কালো আখি, আখির জলে যাই ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি